বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দুপুর 1:35। কলেজ গণ্ডি পেরিয়ে যথারীতি পিছনের রাস্তা ধরে লুকিয়ে চুকে মেন রাস্তায় এসে নামলো মায়া। সাথে রয়েছে টিয়া। উদ্দেশ্য ধানমন্ডি শপিং মল। আপাতত কাউকে না জানিয়ে দুজন পাড়ি জমাচ্ছে ধানমন্ডি শপিং মলের দিকে। টিয়া উদ্দেশ্য তেমন কিছু না থাকলেও মায়ার উদ্দেশ্য ছিল সুবিশাল। হৃদের জন্য গিফট কিনতে চায় নিজের জমানো টাকাগুলো দিয়ে। নিজের দীর্ঘ সময় নিয়ে জমানো টাকার মাটির বড় ব্যাংক ভেঙেছে আজ সে। সবগুলো টাকা একত্র করে একটা পলিথিনে মুড়িয়ে পুটলি বানিয়ে ব্যাগে ভরে কলেজে নিয়ে এসেছে হৃদের জন্য গিফট কিনবে বলে। হৃদকে কি গিফট দিবে সেটাও আরও 2 মাস আগে নির্ধারিত করা ছিল মায়ের মাথায়। তবে সে নিজের বাড়িতে হুট করে চলে যাওয়াতে হৃদকে গিফট করার সেই সুযোগটা আর হয়ে ওঠেনি মায়ের। তারপর খানবাড়িতে ফিরে আসার পর শফিকুল ইসলামের অসুস্থতার জন্য কলেজ শেষ করে দ্রুত বাসায় ফিরতে হয়েছে নিজের বাবাকে হসপিটালে দেখতে যেতে হবে বলে। কিছু না কিছু কারণবশত বা ঝামেলায় জড়িয়ে মায়া আর এতদিন হৃদের জন্য গিফটটা কিনতে পারেনি। তাই আজ প্ল্যানিং করেই মায়া বাসা থেকে বের হয়েছিল কিভাবে কলেজ থেকে শপিং মলে যাওয়া যাবে। এই বিষয়ে অবশ্য ছায়া টিয়া থেকে যথেষ্ট পরিমাণ সাহায্যও নিয়েছিল সে। 3 জন মিলে ক্লাসভর ফ্লোটিং পরিকল্পনা করে বাকি ক্লাসগুলো মিস দিয়ে কলেজের পিছনের রাস্তা ধরে লুকিয়ে বের হয়ে এসেছে রাস্তায়। আর ছায়াকে রেখে এসেছে কলেজে আপাতত দুজনের সেফটির জন্য। মায়ের গায়ে সাদা বোরখা পরিহিত, হাত মোজা পা মোজা দিয়ে। টিয়া স্বাভাবিক কলেজ ড্রেসে আছে, তবে গায়ের ওড়নাটা গোল করে মাথায় দিয়ে মুখ ঢেকে বেঁধে নিয়েছে সে, যাতে কেউ চিনতে না পারে। এই মুহূর্তে মায়ের ড্রাইভার কাকুও মায়াকে খুঁজবে না, কারণ মায়ের ক্লাস 3টায় শেষ। কিন্তু এখন 1:30 বাজে, তার মানে মায়ের হাতে আরও 1.5 ঘন্টা সময় আছে। 40 মিনিট সময় তাদের দুজনার আসা যাওয়াতে লাগবে। বাকি 50 মিনিট সময় মায়া হৃদের জন্য আগে থেকে অর্ডার দেওয়া স্পেশাল রিংটা নিবে। দোকানটাও খানবাড়ির পরিচিত দোকান, মায়াকেও চিনে তারা খানবাড়ির সদস্য হিসেবে। মায়া যেদিন হেনা খানের সাথে আয়নের বিয়ে শপিং করতে গিয়েছিল হৃদের অফিস থেকে, সেই দিন মায়া সবার অগোচরে হৃদের জন্য একটা রিং অর্ডার করে এসেছিল। তাও মায়ার স্পেশাল ডিজাইন করা ছিল। সবাই যখন গহনা কিনতে ব্যস্ত ছিল তখনই মায়া ফিহাকে সাথে নিয়ে রিংটা লুকোচুরিভাবে অর্ডার করেছিল। মায়ের রিংটা অর্ডার করার সময় ফিহা তখন অবাক নেত্রে মায়াকে প্রশ্ন করেছিল, জিজ্ঞাসা করেছিল, এটা কি আয়ন ভাইয়ের জন্য অর্ডার করছিস মায়ুরানী? মায়া তখন লাজুক এসেছিল, লজ্জায় বলতে পারেনি না, রিংটা তার মিস্টার ভিলেনের জন্য ছিল। কিন্তু আজ ফিহাকে চাইলেও মায়া নিজের কাজের জন্য ডাকতে পারছে না, কারণ আজ ফিহা মানসিকভাবে সুস্থ নয়। আর তার জন্যই মায়া অনেকটা বাধ্য হয়ে টিয়াকে সাথে নিয়ে বের হলো অনেকটা সাহস নিয়ে। যে করেই হোক না কেন তাদের দুজনকে কলেজ ছুটি হওয়ার আগে আগে উপস্থিত থাকতে হবে এখানে, নয়তো বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে। মায়াকেও সবাই খুঁজাখুঁজি করা শুরু করে দিবে। এমনিতে কিছুক্ষণ পর পর কেউ না কেউ এসে মায়ার খোঁজ করে যায় ক্লাসে, সে ঠিক আছে কিনা সেটা দেখতে। এখন যদি কলেজের কেউ না কেউ খোঁজ করে তাদের দুজনকে না পায়, তাহলে নিশ্চয়ই খানবাড়িতে বলে দিবে সেটা। তাহলে মায়ার আর শেষ রক্ষা হবে না এত লুকোচুরি করেও। তাই যেভাবেই হোক মায়াকে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে কলেজের মধ্যে। কিন্তু মায়া যাতে দীর্ঘ 1.5 ঘন্টা সময় বাইরে নিশ্চিন্তে নিজের কাজটা শেষ করে আসতে পারে, তার জন্য দারুণ বুদ্ধি খাটিয়ে এসেছে কলেজে। ছায়াকে ওয়াশরুমের বাইরে দাঁড় করিয়ে এসেছে, যদি কেউ মায়ের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবে মায়া ওয়াশরুমে আছে। ব্যাস, কেউ আর সন্দেহ করবে না যে মায়া আসলেই কলেজে নেই সেটা। পরবর্তীতে তাদের 3 জনের দীর্ঘ ফ্লোটিং পরিকল্পনাও অবশেষে কাজে দিবে। দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয়গুলো কাটিয়ে মায়া মেইন রোড ধরে দাঁড়ালো সিএনজির জন্য। আশেপাশে রাস্তাঘাট তেমন একটা চেনা পরিচয় নেই মায়ার, কখনো একা ঢাকা শহরে বের হয়নি, আজই প্রথম। অপরিচিত রাস্তায়ও মায়া অনেকটা সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে ভয়ে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল টিয়া। চাতক পাখির ন্যায় দৃষ্টি এদিক সেদিক ঘুরিয়ে ভয় ভয় কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলে ওঠে, মায়ু, এভাবে কাউকে না জানিয়ে যাওয়াটা কি ঠিক হবে? চল না, কলেজে ফিরে যাই আমরা। আমার না ভয় করছে, এমনিতে আমরা দুজন ঢাকা শহরের রাস্তাঘাট চিনি না কিছু, যদি কোনো বিপদে পড়ি তাহলে। টিয়া ভয়ার্থ হওয়ার বিষয়টি বুঝতে পারল মায়া, তারপরেও আমলে নিল না বিষয়টি, কারণ সে দৃঢ় স্থির নিজের মনোবলে। যে করে হোক না কেন আজ এই রিংটা নিতে হবে মায়ার, নয়তো পরে যদি সময় না পায় তো। দেখ টিয়া, ভয় দেখাবি না একদম। আমি আছি তো তোর পাশে, ভয় পাস না কেমন? শোন, আমরা যে রাস্তাঘাট চিনি না সেইটা আমি আর তুই ছাড়া বাকি কেউ যেন জানে না। তাই রিজার্ভ সিএনজি নিয়ে সোজা ধানমন্ডি চলে যাব।
সিএনজি ড্রাইভারই আমাদের ধানমন্ডিতে পৌঁছে দিবে। আপাতত আমাদের রাস্তাঘাট না চিনলেও চলবে, তবে দোকানটা আমার চেনা আছে, সেটাই চলবে। এবার চল তাড়াতাড়ি, দেরি হলে ধরা পড়ে যাব। আয়। দুজনায় সিএনজি ধরল, গন্তব্য উদ্দেশ্যে পাড়িও জমালো। তবে পিছনে রেখে গেল মুখোশধারী গুপ্তচরকে। কে বা কার লোক তা জানা নেই, তবে মায়ার একা বের হওয়ার তথ্য ততক্ষণে পৌঁছানো হলো তার মালিকের কানে। হৃদের অফিসে বসে আছেন মেহেরবান। এসেছে নিজ প্রয়োজনে হৃদের সাথে কথা বলতে। নিজের স্বামীর কনস্ট্রাকশন সাইডে কিছু কারণবশত সরকারি লোকদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ায় আপাতত সেখানকার কাজ বন্ধ আছে কয়েক সপ্তাহ ধরে। এই কয়েক সপ্তাহ নিজেরা অনেক চেষ্টা করেছিল মিটমাট করে নেওয়ার, কিন্তু সরাসরি দেশের সরকারি উপরস্থ ক্ষমতাসীন লোকজন জড়িত থাকার বিষয়টি কোনো মতে হ্যান্ডেল করতে পারছে না তারা। আয়নের সাথে মনোমালিন্যতা থাকায় ছেলের সাথেও বিষয়টি শেয়ার করেনি তারা। তাছাড়া ওনাদের জানা মতে একমাত্র ক্ষমতাধর লোক ছাড়া বিষয়টি হ্যান্ডেল করা পসিবল না। সেই ক্ষেত্রে হৃদ দেশের মোস্ট ওয়ান্টেড ক্ষমতাসীন ব্যক্তি। দেশের সরকারের সরাসরি পিছনের হাত তারা। তাদের ডিসিশনই সর্বত্র মূল্যায়ন বেশি থাকে সরকারের কাছে, কারণ দেশের ক্ষমতাধর মাফিয়াদের কালো টাকায় আর পাওয়ারের দাপটেই দেশে প্রায় ছোট বড় 60% কাজ হয়ে থাকে। সেই সুবাদে মেহেরবান এক প্রকার বাধ্য হয়ে আজ আসতে হয়েছে হৃদের কাছে। তাছাড়া পারিবারিক মনোমালিন্যটাও দূর করতে চান তিনি হৃদের সাথে। আয়ন বা হৃদ কাউকে আলাদা চোখে দেখেননি তিনি। বরাবরই তিনি দুজনকে সমান ভালোবাসে এসেছেন সবসময়। তবে কষ্ট পেয়েছিল সেদিন রাতের ঘটনাকে কেন্দ্র করে। মেহেরবানের আপত্তি ছিল কেন হৃদ আগে ওনাদের জানাননি মায়ের সাথে তার বিয়ের বাতিল না হওয়ার বিষয়টি। ওনারা জানলে হয়তো আয়নকে মায়ের প্রতি দুর্বল হতে সাহায্য করতো না। মায়াকেও আয়নের বউ করার জন্য আয়নকে স্বপ্ন দেখাতো না। তিনিও একজন মা, তাই মা হয়ে সেদিন শুধু ছেলের মন ভাঙার বিষয়টি দেখেছিল নীরবে। তারপরও হৃদকে কিছু বলেনি, চুপ ছিল, কারণ তিনি জানেন আয়ন প্রাণবন্ত মানুষ, সহজেই জীবন ঘুরে দাঁড়াতে পারবে। জীবনের দ্বিতীয় কাউকে সুযোগ দেওয়ার চেষ্টা হয়তো করবে, কিন্তু হৃদ সে সহজেই কাউকে নিজের জীবনে ভিড়তে দেয় না। যদি একবার ভিড়ে যায় তাহলে সেটা ছাড়তে পারে না, কোনো মূল্যই না। জীবনে একা থেকে যাবে, তারপরও দ্বিতীয়বার কাউকে সুযোগ দিবে না বলেই তিনি সবটা ভেবে চুপ ছিলেন। তাছাড়া সবচেয়ে বড় কথা যে হৃদ তার জীবনে কোনো নারী সঙ্গ নিয়েছে, একা জীবন কাটায়নি। বড় দুশ্চিন্তা থেকে ওনার মুক্ত করেছেন, এটাই অনেক। তাছাড়া হৃদ অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান ছেলে, যা করবে নিশ্চয়ই ভেবেচিন্তে করে, এবং সবকিছু করার পেছনে যথেষ্ট পরিমাণ কারণও থাকে। মায়াকে নিজের জীবনে নিয়ে আসার পিছনে হয়তো কোনো কারণ আছে। এমনি এমনি তো আর নিজের বেপরোয়া জীবনে জড়াবে না কাউকে সে। এবার কারণটা না হয় সময়ের সাথে সাথে হৃদ নিজেই প্রকাশ করবে। নিজের ভাবনা চিন্তার মধ্যেই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন মেহেরবান। সামনে থাকা কফি মগে পুনরায় চুমুক বসাতে গম গম পায়ে রুমে প্রবেশ করল হৃদ। সূক্ষ্ম চোখে মেহেরবানকে দেখে নিয়ে বসলো নিজের চেয়ারটিতে। হৃদ বসতে স্মিত হাসলো মেহেরবান। ঠান্ডা স্বরে বললেন, কেমন আছিস হৃদ? হৃদ উত্তর করল না মেহেরবানের এমন প্রশ্নে, বরং কপাল কুঁচকে জোরালো দৃষ্টিতে তাকালো সেদিকে। মেহেরবান হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে আলতো হেসে হাতে থাকা কফির কাপটা জায়গায় রাখতে রাখতে বলল, রাগ করে আছিস এখনো? মেহেরবানের কথায় গা এলিয়ে নিজের চেয়ারে বসতে বসতে গম্ভীর মুখে বলে ওঠে হৃদ, আপাতত না, তবে তোমার এখানে আসার কারণটা জানতে চাচ্ছি। কারণ ছাড়া কি আসা যাবে না? তার মানে তুমি বলতে চাচ্ছ তোমরা এখানে আসার কোনো কারণ নেই, তাই তো? ঠিক তা না, কারণ আছে অবশ্যই। তবে মেহেরবানকে বলতে না দিয়ে সোজা হয়ে বসে হৃদ বলে, গ্রেট, এবার সমস্যা বলো। তুই কি ব্যস্ততা দেখাচ্ছিস হৃদ? তোর সাথে কথা বলতে কি এখন আমার সময় ধরতে হবে? নিজের বাম হাতে ঘড়িটি এক পলক দেখে নিল হৃদ। মেহেরবানের দিকে তাকিয়ে আগের ন্যায় গম্ভীর মুখে বলে ওঠে, আপাতত, কারণ দুটো দৃশ্য আমার মেটে আছে। এখন বাজে 2:15, সো তোমার হাতে 15 মিনিট সময় আছে কথা শেষ করার জন্য। এখন তো হেয়ালি কথা বলে তোমার 15 মিনিট শেষ করবে না নিশ্চয়? হৃদের কথা খানিকটা নড়ে চড়ে বসলো মেহেরবান। হৃদ নিজের সময় ও কাজ নিয়ে বেশ পাংচুয়াল, তাই হৃদের সাথে হেয়ালি কথা বলা মানে নিজের সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। তিনি খানিকটা হাসফাস করে হৃদের দিকে তাকালেন। হৃদ বেশ স্বাভাবিক দৃষ্টিতে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন ওনার দিকে। থমথমে পরিবেশের নীরবতা ভেঙে মেহেরবান আগে বললেন, আসলে আয়নের আব্বু ঢাকার কনস্ট্রাকশনের কাজটা বন্ধ হয়ে আছে আজ বেশ কয়েক সপ্তাহ ধরে। সরকারি লোকজনের সাথে আয়নের আব্বুর ঝামেলা হওয়ায় তারা কনস্ট্রাকশন সাইডে সিল করে তালা মেরে দিয়েছে। সেখানে আমাদের অনেক চেষ্টা করেও কিছু মেহেরবানের কথা শেষ হওয়ার আগেই হৃদের লিপ্ত স্বীকারোক্তিতে বলে, জানি সেটা আমার নির্দেশে করা হয়েছে। তারপর বলো। হৃদের কথায় বিস্ফোরণে চমকিত ভঙ্গিতে মুখ খুলল মেহেরবান। মানে তুই করেছিস, কিন্তু কেন? সোজা সাপটা উত্তরে বলে, কেন?
উত্তরটা তোমার স্বামী দেবে। তবে তোমার স্বামীকে বলো আমার সাথে ক্ষমতা ক্ষমতা না খেলতে, কারণ ক্ষমতার আসনে বসে দিনের আলোতে কালো রাজত্ব করা হৃদ খানের কাজ। তাই সেখানে সম্পর্কের যে টেনে কিন্তু ছাড় আমি কাউকে দিব না। তাই ঘর সামলা ফুপি, বাইরে পরিবেশ হানিকারক হতে পারে তোমার জন্য। হতভম্ব হয়ে সচকিত কণ্ঠে বললেন মেহেরবান। মানে ঝামেলা হয়েছে তোদের মাঝে? মেহেরবানের কথার উত্তর করল না হৃদ, বরং টেবিলের উপর থাকা ল্যাপটপটা টেনে নিজের কাছে নিতে নিতে বলে। তোমার কাজ হয়ে যাবে, তুমি যাও। হৃদের কথায় খানিকটা ইতস্তত বোধ করল মেহেরবান। তিনি স্পষ্ট বুঝতে পারছেন নিজের স্বামী ও হৃদের লোকদের মাঝে কিছু একটা নিয়ে নিশ্চয়ই ঝামেলা হয়েছে, নয়তো হৃদ এমনি এমনি কথাগুলো বলতো না। কিন্তু কি নিয়ে ঝামেলা হয়েছে সেটা ওনার স্বামী ওনাকে কিছু বলেনি, এবং আজ এত করে বলার পরও মেহেরবানের সাথে আসেনি ওনার স্বামী, বরং হৃদের কাছে সাহায্য চাওয়ার জন্য মেহেরবানের স্বামী ওনাকে বলেছিল বিষয়টি। উনি তো ওনার স্বামীর কথা মতো এখানে এসেছিল। মেহেরবান কথা না বাড়িয়ে ইতস্তত ভঙ্গিতে উঠে দাঁড়াতে চাইলে পুনরায় থামিয়ে দেয় হৃদ। মেহেরবানকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চায় হৃদ, সেটাই বলল হৃদ। মেহেরবান দৃঢ় আগ্রহ নিয়ে হৃদের দিকে তাকাতেই হৃদ স্বতঃস্ফূর্ত গলায় ভনিতা ছাড়াই বলতে শুরু করে। দেখো ফুপি, ভনিতা করে কথাবার্তা বলাটা আমার পার্সোনালিটির সাথে যায় না, তাই সোজা সবটা বলছে। তোমাকে যে কারণে টাকা আমার শুরু থেকে বলছি, নয়তো বুঝবে না তুমি। দেখো, ফিহার সাথে আরিফের সম্পর্ক বিগত 3 বছরের। আমার বউকে খান বাড়িতে নিয়ে আসার পূর্বে থেকে দুজনের ভালোবাসার সম্পর্ক ছিল। এই বিষয়টি আমার কানে এসেছিল আরও 2.5 বছর আগে। দাদি হৃদকে হুটহাট খান বাড়িতে নিয়ে আসা, আমার সাথে 1 মাস পর দেখা হওয়া। তারপর সেদিন জানতে পারি হৃদ আমার বাল্যকালের বউ। তাই আমি হৃদের সম্পর্কে সকল ইনফরমেশন বের করতে লোক লাগাই। কারণটাও সিম্পল ছিল। আমাদের বিয়ের পর দূরত্ব হিসেবে দুজনের মাঝে দীর্ঘ 9 বছরের একটা গ্যাপ ছিল। একে অপরের সাথে সাথে দুজনের নামটা সহকারে ভুলে গিয়েছিলাম। তো হৃদের বার করে আসে দীর্ঘ 9 বছরের তথ্য জোগাড় করতে আমি লোক লাগিয়েছিলাম মূলত, যার দরুন মৃত হৃদের পরিবারের প্রতিটা সদস্যের সম্পর্কে আমার কাছে সকল তথ্য এসেছিল। আমি সেদিন জানতে পারি ফিহার সাথে আরিফের ভালোবাসার সম্পর্কটি। তখন আমার কাছে বিষয়টি আহামরি কিছু মনে হয়নি, তাই বাধা দিইনি। আমি কারো পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করা পছন্দ করি না বলেই চুপ ছিলাম। আজও থাকতাম। কিন্তু বিপত্তি ঘটল আমার বউকে নিয়ে। সে বড্ড শোকাহত, নিজের ভাই এই সম্পর্কে ভেঙে যাচ্ছে বলে। আমার কাছে কতক্ষণ কেঁদে কুটে বুক ভাসে আবদার করেছে নিজের ভাইয়ের সম্পর্কটা ঠিক করে দিতে। আমাকে নাকি তার ম্যাজিক ম্যান মনে হয়। যাই হোক, বউ আমার অত্যন্ত ছোট মানুষ, তাই মাথায় যতটুক ধরেছে ততটুক বলেছে। বাস্তবতার সম্পর্কে অবগত নয় সে। যদি আমার বউ বাস্তবতা বুঝত, তাহলে সবার আগে আমাকেই ঘৃণা করত, ভালো না বেশে। আমাকে আপন ভেবে সারাক্ষণ পেছন পেছন ঘুরঘুর করতো না, বরং ভয়ে ঘৃণায় মুখ ছিটকে দূরে সরে যেত। এর জন্য আমার সর্বত্র প্রথম দেয়াটাই থাকে যে আমার বউ অবুঝি থাকুক, তার বাস্তবতার জ্ঞান কখনোই না হোক। সে থাকুক সারা জীবন আমার উপর নির্ভরশীল। আমি শক্ত হাতে তাকে সামলে নিতে পারবো। কিন্তু বুঝতার বউ হলে আমার সাথে থাকতে চাইবে না। আর কেন থাকতে চাইবে না সেটা তোমার জানা ফুপি। এবার সে মেইন পয়েন্টে, আমার বউ অবুঝ, কিন্তু তুমি নাও। বাস্তবতার সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে তোমার। এখন তুমি যদি ফিহাকে জোরপূর্বক সমাজের উচ্চ শ্রেণীর কারোর সাথে বিয়ে দাও, তাহলে তুমি কি নিশ্চিত রূপে ফিহার জন্য সুখটা এনে দিতে পারবে? তোমার ঠিক করে দেওয়া পাত্রের সাথে কি তোমার মেয়ে সারা জীবন সুখী সংসার করতে পারবে? এমনটাকে তুমি শিওর ফুপি যে তাদের মধ্যে ডিভোর্স হবে না কখনো? কথাগুলো বলেই হৃদ থামল। মেহেরবান হৃদের কথায় চমকে উঠে প্রশ্নসিক্ত চোখে বললেন। মানে কি বলছিস এসব? ডিভোর্স হবে কেন? হৃদ খানিকটা বিরক্তি বোধ করল মেহেরবানকে নিজের কথাগুলো বুঝাতে না পেরে, তাই ভনিতা না করে পুনরায় আগের ন্যায় গম্ভীর মুখে বলে ওঠে হৃদ। দেখো ফুপি, তোমার পরিবারের স্ট্যাটাস বজায় রেখে মেয়ে বিয়ে দিলে 2 দিন যেতে না যেতে ছেলে টাকার দাপটে অন্য নারীতে আসক্ত হয়ে পড়ল। তোমার মেয়ে সংসার ভাঙল, ডিভোর্স হয়ে ঘরে আসলো। তখন তুমি বুঝতে পারলে ফিহার জন্য নেওয়া ডিসিশনটা তোমার ভুল ছিল। তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারোনি। তুমি অন্যায় করেছো মেয়ের সাথে। তখন তুমি পারবে না অতীতে গিয়ে ফিহার জীবনটা ঠিক করে দিতে, ফিহাকে তার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দিতে। তোমার মেয়ে ভালোবাসা হারিয়ে তোমার কথার তলে পড়ে। দ্বিতীয় সংসার করলেও সেই সংসারটা তো সুখের হবে না, বরং সেটা চুক্তি বা যান্ত্রিক সংসার হবে। ফিহার ভালোবাসা থাকবে না, কারণ তুমি টাকা জাত দেখে মেয়ের বিয়ে দিবে, মন দেখে নয়। সংসার করতে হবে বলেই সংসার করবে তোমার মেয়ে। তখন তুমি মা হয়ে কীভাবে নিজের মেয়ের সাথে ফেস করবে? ঠিক করেছ? দেখো ফুপি, সময় হারিয়ে বোঝার কোনো মানে হয় না। তখন তুমি শত চেষ্টা করলেও সবটা আগের মতো ঠিক করতে পারবে না, বরং নিজের কাছে অপরাধী হয়ে থাকবে সারা জীবন। তুমি ফিহার জন্য বড়লোক স্বামী জোগাড় করে দিতে পারবে,
কিন্তু তোমার দোষ সে ছেলেটা আদর্শ স্বামী হবে সেই গ্যারান্টি তুমি দিতে পারবে না। অথচ ফিহা তোমাকে আরিফ সম্পর্কে সেই গ্যারান্টি দিতে পারবে। নিঃসন্দেহে বলতে পারে আরিফ একজন আদর্শ স্বামী হবে, তোমার মেয়েকে ভালোবেসে সারা জীবন আঁকড়ে রাখবে। হুম, আমি আন্দাজে কোনো কথা বলি না ফুপি, সেই সকল তথ্য আমার কাছে আছে আরিফ সম্পর্কে। কোনো রকম বাজি নেশায় নেই। 7 বছর ধরে চট্টগ্রাম থাকছে পড়াশোনার সূত্র ধরে, তবে 4 বছর হয়েছে নিজের একটা বিজনেস দাঁড় করিয়েছে। মোটামুটি ভালোই চলে। কর্মচারী বাবু ছোটখাটো একটা অ্যামাউন্ট পায়, 3 লক্ষের মতন। নিজের প্রচেষ্টায় ধীরে ধীরে নিজের ব্যবসাটা বড় করার চেষ্টায় আছে। হয়তো জীবনের একটা সময় গিয়ে সফল হয়ে যাবে অনায়াসে, কারণ সে একজন পরিশ্রমী ছেলে। কথা আছে না, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, অনেকটা তাই আরিফের ক্ষেত্রে। যাই হোক, তুমি বাস্তবতা বুঝো ফুপি, তাই তোমাকে আবারও সে বাস্তবতা দিয়েই বোঝাই। তুমি সমাজ, জাত, শ্রেণী, উঁচু নিচু বোঝো, অথচ তুমি একদিন না খেয়ে থাকতে এই সমাজও তোমাকে জিজ্ঞেস করতে আসবে না তুমি খেয়েছো কিনা। তাহলে তোমার এত দরদ কিসের এই সমাজের জন্য? আজ তুমি হোঁচট খেয়ে দেখো, তোমার এই সমাজই তোমাকে নিয়ে নিন্দা জানাবে, ভালো মতো যাচাই করতে আসবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি না খেয়ে থাকতে যদি আমার খোঁজ করার জন্য সমাজ এগিয়ে না আসে, তাহলে আমি কেন সমাজে চিন্তা করে নিজের বর্তমানটা নষ্ট করব? কোনো দরকার আছে এতে? হ্যাঁ, আমি সমাজের খাই না পড়ি। দেখো ফুপি, আমি ভালো মানুষ না, সমাজের উচ্চ শ্রেণীর নিকৃষ্টতর জাতির মধ্যে পড়ি। কেউ আমার কালো টাকার পাহাড় বা কালো ক্ষমতায় ডিঙিয়ে আমি অবধি পৌঁছাতে পারবে না সহজে। তোমার পেছনে এতক্ষণে সময় দিলাম, তাও আমার বউয়ের মন রক্ষার্থে। নয়তো আমার মতো মানুষ কাউকে ধৈর্য নিয়ে বোঝানোটা আমার ধৈর্য পরীক্ষা হয়ে যেত। আরিফ তার ভালোবাসার জন্য তোমার দুয়ারে এসেছিল, তুমি ফিরিয়ে দিয়েছ বলে বিনা শব্দে চলেও গেছে ইতিমধ্যে। কিন্তু আমি হলে এতক্ষণ কেয়ামত করে ফেলতাম। নিজের ভালোবাসার মানুষকে নিজের কাছে রাখার জন্য কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করতাম না। আমি ভালোবাসি মানে এখানে কথা শেষ। এরপর অন্য কারো কথায় থাকতে পারবে না। তারপরও যদি কেউ কথা বলতে আসে, তাহলে আমার বন্দুক তার কপালে। এবার যদি আমার বউও হয়, তাহলে তাকেও ছেড়ে দিব না আমি। এমন না হলে কারো হতে দিব না তাকে, জানে মেরে দিব এক কথায়। এবার তুমি বাসায় যে ফুপি, আশা করছি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ। হৃদের কথা শেষ হতে হতে হৃদের অফিসে কক্ষে দরজা টেনে হঠাৎ প্রবেশ করে মেহু আব্দুল্লাহ। গায়ে গোলাপি রঙের প্যান্ট, কোট পরা, সাদা শার্টের সাথে একদম অফিসিয়াল গেটআপে আছে, তবে বুকের পাশের দুটো বোতাম টেনে খুলে দেওয়া। হৃদ মেহুকে নিজের অফিস রুমে প্রবেশ করতে দেখেও কিছু বলল না যেন, বরং স্বাভাবিক দৃষ্টিতে এক পলক সেদিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে তাকায় মেহেরবানের অশ্রুসিক্ত ভেজা চোখের দিকে। হৃদ বুঝতে পারে মেহেরবান নিজের ভুল বুঝতে পেরেছেন আরিফকে নিয়ে, তাই হৃদ পুনরায় মনোযোগ হয় নিজের কাজে। ল্যাপটপে নিজের ইমেল চেক করতে করতে হৃদ পুনরায় বলে, বাসায় গিয়ে দ্রুত ফিয়ার সাথে কথা বলো। আমার যদি ভুল না হয়, তাহলে তোমার মেয়ে এই মুহূর্তে সুইসাইড করার চেষ্টা আছে। এবার মা হয়ে তোমার করণীয় কি সেটা তুমি জানো। হৃদের কথা শেষ হতে না হতে হতভম্ব হয়ে দৌড়ে বের হয়ে যায় মেহেরবান। হৃদের সকল কথার মানে তিনি বুঝতে পারছেন, নিজের ভুলটাও বুঝতে পারছেন তিনি। কিন্তু নিজের ভুলের জন্য যদি এখন ওনার একমাত্র মেয়েটাকে তিনি চিরতরে হারিয়ে ফেলে, তাহলে মা হয়ে সারা জীবন এই কষ্টটা বয়ে বেড়াতে পারবেন না তিনি। বুক ফাটা কষ্টে তিনিও মরে যাবেন, নিজের সাজানো গোছানো সংসারটাও ধ্বংস হয়ে যাবে। স্বামী বা নিজের ছেলেকে কি উত্তর দেবেন নিজের একমাত্র মেয়ের কিছু হলে? না, মেহেরবান আর কিছু ভাবতে পারল না। কান্নায় ভেঙে পড়ে এক ছুটে দৌড়ে বের হলো হৃদের অফিস থেকে। যত দ্রুত সম্ভব নিজের বাড়িতে পৌঁছিল, কিন্তু ফিহার রুমে যেতে যেতে বুঝতে পারলো ততক্ষণে ফিহা সত্যি সত্যি সুইসাইড করে ফেলেছে। দুহাতের রক কেটে চেয়ারে হেলান দিয়ে কাত হয়ে পড়ে আছে। দুহাতের রক্তে সারা ফ্লোর ভেসে গেছে। ফ্লোরে রক্তের স্রোত দেখে বোঝাই যাচ্ছে অনেকটাই দেরি করে ফেলেছেন মেহেরবান নিজের মেয়েকে বাঁচাতে। স্তব্ধ মেহেরবান গলা ফাটিয়ে চিৎকার করে উঠে ধূপ করে ফ্লোরে লুটিয়ে পড়ে। বাড়ির সার্ভেন্টরা জড়ো হয়ে দ্রুত খবর দিল আয়নকে। উত্তেজিত ভঙ্গিতে আয়ন চৌধুরী বাড়িতে ছুটে এসে অজ্ঞান অবস্থায় মেহেরবানকে ফিয়াকে ধরাধরি করে হসপিটালে নিল। ততক্ষণে ফিহার অবস্থা আরও হতাশাজনক হলো। এরই মধ্যে আরিফের কানেও গেল ফিহার হঠাৎ মৃত্যু সংবাদটি। ফিহার হঠাৎ সুইসাইডের মৃত্যু সংবাদটি নিতে না পেরে উত্তেজনায় সেও জ্ঞান হারালো বসার রুমে। অন্ধকারময় থমথমে নীরব পরিবেশ। দেশি বিদেশি সকল কর্মী গুরুগম্ভীর মুখে সারিবদ্ধ চেয়ারে বসে আছে সামনের হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে। হৃদের মিটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কনফারেন্স রুমে বড় হোয়াইট বোর্ডের প্রজেক্টর ফুটেজে চলছে একের পর এক। অন্ধকারময় রুমটিতে সাদা আলো আলোকিত চারিপাশ। একজন পারদর্শী কর্মী প্রজেক্টরটি বুঝাচ্ছেন সিরিয়াস ভঙ্গিতে। থমথমে পরিবেশে উপস্থিত প্রত্যেকটা মানুষেরই মনোযোগ স্থির এই প্রজেক্টের মধ্যে। হৃদ গম্ভীর মুখে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে।
তার একপাশে মেহু আবদুল্লাহ বসা, তো অন্য পাশে আসিফ দাঁড়িয়ে আছে হাতে ফোন নিয়ে। অনেকটা বিরক্ত সহিতই দাঁড়িয়ে আছে আসিফ। মূলত বিগত অনেকটা সময় ধরে হাতের ফোনটি বিরতিহীনভাবে লাগাতার বেজেই চলেছে, থামাথামির নাম নেই। জরুরি মিটিং আছে বলে আসিফ অনেকবার কল কেটেও দিয়েছে ইতিমধ্যে। তারপরও বারবার কল করে যাচ্ছে আননোন নাম্বার থেকে। আসিফ কল কাটতে কাটতে বিরক্ত। এবার অনেকটা বাধ্য হয়েই তাকে রিসিভ করতে হবে, কারণ আসিফ বুঝতে পারছে হয়তো জরুরি ভিত্তিক কোনো কল হবে তার জন্য, নয়তো এতটা ব্যস্ত ভঙ্গিতে তাকে কেউ কল করার সাহস পেত না। আসিফ এক পলক হৃদকে দেখে নিয়ে হোয়াইট বোর্ডের দিকে তাকালো। কাউকে কিছু না বলে আস্তে করে রুমের পিছনের দরজা ধরে বাইরে বের হয়ে কলটা রিসিভ করলো। উদ্দেশ্য কলদাতা ব্যক্তিকে শক্ত গলায় হুমকি দিবে তাকে এতবার কল করার জন্য। কিন্তু আসিফ কল রিসিভ করে ফোনটা কানে ধরতেই যা শুনলো তাতে মুহূর্তে গা শিওরে তরতর করে কেঁপে উঠল। কাপা কাপা শরীরে এক মুহূর্ত দেরি না করে দ্রুত ছুটে ঢুকলো কনফারেন্স রুমের ভিতর। কোনো দিকে না তাকিয়ে দৌড়ে এসে দিদিদের কানের কাছে ঝুঁকে কিছু বলতেই উত্তেজিত ভঙ্গিতে তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে মৃদু স্বরে আওড়ায় হৃদ। শেট। হৃদ যতটা উত্তেজিত ভঙ্গিতে কথাটা বলল তার থেকে দ্বিগুণ উত্তেজিত ভঙ্গিতে ছুটে বের হলো কনফারেন্স রুম থেকে। হৃদের হঠাৎ এমন করায় তাৎক্ষণিক রুমের আলো জ্বলে উঠল। হতভম্ব দৃষ্টিতে সবাই তাকিয়ে রইল হৃদের চলে যাওয়ার দিকে। হৃদের পিছন পিছন আরিফ, সাথে সাথে মেহুও দৌড়ালো। হৃদের গাড়ি বের হয়ে যেতেই পিছন পিছন আসিফও বডিগার্ড নিয়ে বের হলো তৎক্ষণাৎ। তাদের প্রায় সাথে সাথে মেহুও গাড়ি নিয়ে বের হলো কৌতূহল বশত কি হয়েছে জানতে। হৃদ উত্তেজিত ভঙ্গিতে দ্রুত গাড়ি ছুটাচ্ছে ধানমন্ডি শপিং মলের উদ্দেশ্যে। অস্থির দৃষ্টির সাথে সাথে ছটফট মনে বিরাজ করছে মায়ার নিরাপত্তার বিষয়টি। ধানমন্ডি শপিং মল থেকে কিছুটা দূর রাস্তায় কোলাহলময় ছোট বাজারের গলি, সাধারণ মানুষের খোলামেলা মার্কেট হাউস। আপাতত সেখানটায় বিধ্বস্ত নাজেহাল অবস্থায় আতঙ্কিত হয়ে অর্ধভাঙা দোকানের ভিতর লুকিয়ে আছে মায়া আর টিয়া। হাতে পায়ের বেশ জায়গায় জায়গায় ব্যথা পেয়েছে দুজন। কাটাছেঁড়া জায়গায় রক্তের জমাট বেঁধে আছে দুজনের কপালে। টিয়া থেকে মায়া খানিকটা বেশি ব্যথা পেল যেন। মায়ের আতঙ্কিত মুখে কপালে রক্তের ছোপ ছোপ দাগে ভিজে যাচ্ছে সাদা হিজাবটা। রক্তের ফোঁটা কপাল বেয়ে ভ্রুর উপর দিয়ে গড়িয়ে মায়ের মুখের মাস্কের উপর আছড়ে পড়ছে বারবার। দুজনের কারো সেদিকে লক্ষ্য নেই। এই মুহূর্তে নিজেদের জীবন বাঁচানোর টানা পোড়ায় আছে দুজনই। টেবিলের নিচে ভয়ে জড়সড় হয়ে বসে আছে মায়া। এক হাতে টিয়া হাত চেপে ধরে রেখেছে, তো অন্য হাতের মুষ্টিতে হৃদের জন্য কেনা রিং বক্সটা চেপে ধরে রেখেছে শক্ত করে। তাদের এই বিধ্বস্তের কারণ হলো ইতিমধ্যে তারা দুজনই দুর্ঘটনার শিকার হয়েছে। মূলত মায়া টিয়া দুজনই ঠিকঠাকভাবে হৃদের জন্য গিফট কিনে সিএনজি ধরলো কলেজের উদ্দেশ্যে। কিন্তু সিএনজিটা কিছু দূর যেতে না যেতেই হঠাৎ থেমে গেল হামলাকারীদের কবলে পড়ে। সিএনজি ড্রাইভার সহ মায়া টিয়া কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীদের মধ্যে কয়েকজন ছেলে এসে তাদের সহ সিএনজি উল্টিয়ে রাস্তায় ফেলে দেয়। আকস্মিক ঘটনায় তারা কেউই প্রস্তুত ছিল না বিষয়টির জন্য। সিএনজি উল্টে যাওয়ায় মায়া নিচে পড়লেও টিয়া পড়লো উপরে। ড্রাইভার কাত হয়ে পড়লো একাই। তিনজনই ব্যথা পেল, কিন্তু মায়া ব্যথা পেল গুরুতর। হাতে পায়ের সাথে সাথে কপালও কাটলো সিএনজি বাড়ি খেয়ে। ড্রাইভার আর টিয়া হাতে পায়ে ব্যথা পেল খানিকটা। হামলাকারীগণ মায়াদের গাড়িতে আগুন ধরাতে নিলে ভাগ্য সহায় হয় অন্য পাশ থেকে তাদের ডাক আসায় তারা সেই যাত্রায় সেখান থেকে চলে যায় এবং মায়া টিয়ার প্রাণে বেঁচে যায়। সিএনজি অর্ধবয়স্ক ড্রাইভার দ্রুত গাড়ি ঠেলে নিজে বের হয়ে মায়া টিয়াকেও বের করে সতর্ক বার্তায় সাবধান করে বলেছিল, এখানে দুই পক্ষের মারামারি চলছে ভীষণ, তাই তাদের দুজনকে দ্রুত এখান থেকে নিরাপদ স্থানে চলে যেতে হবে প্রাণ বাঁচিয়ে। কথাগুলো বলি গাড়ির ড্রাইভার ব্যস্ত ভঙ্গিতে নিজের গাড়ি টানলো রাস্তার পাশে নেওয়ার জন্য। ভয়ার্ত মায়া উত্তেজিত হয়ে টিয়ার হাত ধরে সামনে দৌড় লাগায়, কারণ পিছনে হামলাকারীগণ চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল জোরালোভাবে। বর্তমানে নিজেদের নিরাপদ স্থান হিসেবে এই দোকানটিকেই বেছে নিল দুজন। তবে এখানেও বাহির থেকে প্রচুর হই হুল্লোড় গন্ডগোলের চিৎকার শোনা যাচ্ছে হামলাকারীদের। হয়তো কাউকে হন্যে খুঁজছে তারা। হাতে হকিস্টিক নিয়ে একের পর এক আঘাত করছে বন্ধ দোকানের শাটারগুলোতে, আর অকথ্য ভাষায় আওড়াচ্ছে বিশ্রী গালি। জড়সড় হয়ে মায়া টিয়া চেপে বসতেই তখনই বাহির থেকে তাদের কানে আসলো কিছু ছেলেদের কথা। শাল আর মাইয়া দুটা যাইলো কই? মাটি খাইলো না আকাশে উড়াল দিল? আজকে যদি মাইয়া দুইটার রফা দফা করতে না পারি তয় বস আমাগো ছাড়বে না। নিজের জীবন নিয়া টানাটানি কইরা জামু শালা। বাল জোর ভাষা ফাইসা যামো সবাই। পিচ্ছি দুইটা মাইয়ারে 1 ঘন্টা ধইরা চোখে চোখে রাইখা এখন হারাই ফেললে চলবো না। কোস তাড়াতাড়ি দেখ আশেপাশে কোথাও লুকিয়ে আছে মনে হয়। এই রাফিদ, তুই ঠিকঠাক মাইয়া দুইটারে দেখছস তো? হ ভাই, ঠিকঠাক দেখছি। কলেজ তাইকা মাইয়া দুইটারে ফলো কইরা আইছি।
মাইয়া দুইটা যে সিএনজিতে উঠছিল এই গাড়িটারেও বাহিরের রাস্তায় উল্টাইয়া ফইরা থাকতে দেখছি। শালা ড্রাইভারও কইছে মাইয়া দুইটাই নাকি এদিকটাই দৌড়াইয়া আইছে। ভাই আমার মনে হয় মাইয়া দুইটা আশেপাশে কোনো দোকানে কোথাও লুকাইয়া আছে। যতই হোক রিতকানের গার্লফ্রেন্ড বইলা কথা, সহজে তো আর আমাকে হাতে ধরা দিব না, তাই না? ভাই অনুমতি দেন, তার চেয়ে বরং সবগুলো দোকানে আগুন লাগাই দেই। দোকানের ভিতরে থাকলে ময়রা দুইটাও পুরা ছাই হইয়া যাইব। কি কন ভাই? লাগিয়ে দে আগুন। যদি কোনো দোকানের ভিতর থাইকা থাকে তো মরিয়া চাইব এমনিতেই। আমাদের কাজও শেষ হইব। যা তাড়াতাড়ি কর। আতঙ্কিত মায়া বুঝলো না হামলাকারীরা কাকে খুঁজছে এতটা উত্তেজিত ভঙ্গিতে। তাই নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে জায়গায় বসে রইল ভারার্ত মুখে। তবে সেটাও স্থির হলো না বেশিক্ষণ, কারণ প্রচণ্ড টেনশনে তখনও মায়ার মাথা ফেটে যাচ্ছে এই চিন্তায়, যদি সঠিক সময়ে তারা দুজন কলেজে পৌঁছাতে না পারে তাহলে নিশ্চিত আজ মায়ার নামে বিচার যাবে খানবাড়িতে। কোনো কারণে যদি মায়েরা আজ পালিয়ে আসার বিষয়টি হৃদের কানে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। হৃদের অবাধ্য হওয়ার দায়ে হয়তো আজ মায়ার শেষ রক্ষাটাও হবে না হৃদের হাত থেকে। মায়ার মিস্টার ভিলেন তাকে মেরেই ফেলবে আজকের ঘটনাটার জন্যে। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো হৃদের চিন্তায় চিন্তায়, যার ফলে একটাবারও চিন্তা করলো না নিজের চারিপাশে অনিরাপদজনক তীব্র অগ্নিকুণ্ডের বিষয়টি। বাড়তি আগুনের সাথে সাথে মায়ার মাথার লাইটও জ্বলে উঠল এই ভেবে যে তাকে অনিরাপদ স্থান থেকে বের হতে হবে, দ্রুত কলেজে পৌঁছাতে হবে তাদের যে কোনো মূল্যে। টিয়ার চেপে ধরে রাখা হাতটা নিজের চোখে সামনে ধরে ঘড়িতে সময়টা দেখতেই তৎক্ষণাৎ আটকে উঠল মায়া। 3টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। এই 10 মিনিটে দ্রুত কলেজে পৌঁছাতে হবে দুজনের। আতঙ্কিত মায়া টিয়ার হাত ধরে টেনে টেবিলের নিচ থেকে বের হতে চাইল, কিন্তু তখনই বাদ সাধল টিয়া। মায়াকে উত্তপ্ত গন্ডগোলের মধ্যে বের হতে দেখে উদ্বিগ্ন হলো টিয়া। কি করছিস মায়ু? বের হচ্ছিস কেন? দেখছিস না বাহিরে হামলাকারী জঙ্গিরা আছে? আমাদের এখন বের হওয়াও সেফ হবে না, নয়তো নিশ্চিত মারা পড়বো এখন তাদের হাতে। দ্বিগুণ ছটফট করে ফিসফিসিয়ে বলল মায়া। উফ, তুই বুঝতে পারছিস না টিয়া, 3টা বাজতে চলেছে। এখন আমরা কলেজে না গেলে ধরা পড়ে যাব তো সবার কাছে। এখানে বসে থাকাও যাবে না, না জানি কবে এই ঝামেলায় শেষ হবে। ততক্ষণে এইখানে বসে থাকলে সন্ধ্যা হয়ে যাবে, বাসায়ও খোঁজাখুঁজি শুরু করে দিবে। তার চেয়ে বরং আমরা এখান থেকে বের হয়ে মার্কেটের পেছনের রাস্তা ধরে কলেজে পৌঁছানোর চেষ্টা করি, এখানে বসে না থেকে। চল আয় এবার। আতঙ্কিত টিয়া পুনরায় মায়ার হাত ধরে টেনে ধরে ভয়ে ভয়ে বলে। মায়া আমরা ভীষণ ভয় করছে। আমার কেন জানি মনে হচ্ছে এইসব হামলাকারীরা আমাদের জন্য এসেছে এখানে। নয়তো তুই বল, আমরা ঠিকঠাকভাবে শপিং মল থেকে বের হলাম, সিএনজিতে ঠিকঠাকভাবে উঠলাম দুজন, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ করে আমাদের উপর ওইভাবে হামলা করলো কেন তারা বলতো? খানিকটা বিরক্ত গলায় মায়া টিয়াকে বুঝালো। দেখ, প্রথমত হামলা আমাদের উপর হয়নি, আমরা মাত্র দুর্ঘটনার শিকার হলাম। হঠাৎ করে মাঝ রাস্তায় 2 পক্ষের ঝামেলার শিকার হয়েছি আমরা, ব্যাস এইটুকুই। নিজের জীবন বাঁচাতে সবার মতো করে পালিয়ে এখানে আশ্রয় নিলাম। এখন চল বের হই, নয়তো আরও ঝামেলায় পড়ব। মায়ার কথা এবার টিয়াও সায় জানালো। প্রথমে টিয়ার সন্দেহ হলো, এখন সেটা গায়ে মাখছে না, কারণ আর যাই হোক না কেন সত্যি সত্যি তাদের মারতে তো আর কেউ এত বড় হামলা করবে না চারিপাশে, তাই না? অজ্ঞাত টিয়া মায়ার ভরসার হাত ধরে দোকান হতে বের হয়ে উকি মারল সামনে। ততক্ষণে হামলাকারীদের মধ্যে বেশ কিছু ছেলেরা দৌড়াদৌড়ি করে দোকানপাটে আগুন লাগাচ্ছে। তীব্র আগুনে দাউ দাউ করে জ্বলছে চারিপাশ। বেগতিক রাস্তায়ও ভাঙচুর হয়েছে বেশ প্রচুর। রাস্তার জায়গায় জায়গায় গাড়ির টায়ার পড়ছে উত্তপ্ত আগুনে। দলবল বেঁধে ছেলেরা দুপক্ষে মারামারি করছে। মায়া এবার পূর্ণ শরীর নিয়ে দোকান থেকে বের হলো টিয়ার হাত ধরে। ভয়ার্ত দৃষ্টি ঘুরিয়ে মায়া ডানে বামে তাকাতেই চোখে পড়ল রাস্তার ডান পাশে বেশ কিছুটা দূরে দুপক্ষের বেদম মারামারি প্রহার চলছে। মায়ের বাম পাশের রাস্তাটা কিছুটা ফাঁকা দেখে চট করে টিয়ার হাত ধরে দৌড় লাগায় সেদিকে, কিন্তু তাতেও বেশ সুবিধা করতে পারল না মায়া, কারণ ইতিমধ্যে দোকানপাটে আগুন জ্বালানো হামলাকারী ছেলেগুলোর চোখে পড়ে গেল মায়া আর টিয়া দুজনাই। ছেলেগুলো হই হুল্লোড় চিৎকার করে একে অন্যকে দেখালো মায়া ও টিয়ার দৌড়ে যাওয়ার বিষয়টি। সঙ্গে সঙ্গে হামলাকারী ছেলেগুলো সবাই একত্রে দৌড়ালো হকি স্টিক হাতে মায়াদের পিছন পিছন। টান টান উত্তেজনার মধ্য দিয়ে মায়া যখন মাঝ রাস্তায় ধরে টিয়াকে নিয়ে দৌড়ায়, তখনই চোখ গেল সামনে হৃদের কালো গাড়িটার দিকে। প্রচণ্ড বেগে ছুটিয়ে এদিকটায় আসছে। এবার মায়া প্রচণ্ড আতঙ্কিত হয়ে খানিকটা বেখেয়ালি হয়ে গেল হৃদের গাড়ির সামনে দেখতে পেয়ে।
অসাবধানতার কারণে মায়ের হাতের মুঠোয় চেপে ধরে রাখা হৃদের জন্য কেনা রিংয়ের বক্সটা পড়ে গেল রাস্তায়। কিন্তু তখনও মায়া ধরতে পারল না রিং বক্সটি পড়ে যাওয়ার বিষয়টি। আতঙ্কিত মায়ার সামনে হৃদের গাড়িতে পিছন পিছন অজ্ঞাত গুন্ডা টাইপের ছেলেরা দৌড়ে আসছে তাদের দিকে। মায়া কোন দিকে যাবে তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পারল না। তবে এতটা বুঝতে পারছে, আর যাই হোক না কেন মায়ার কোনো মতেই হৃদের সামনে পড়া যাবে না, একদমই না। মায়ার ধারণা মতে হৃদ হয়তো জানা নেই মায়া এই মুহূর্তে এখানে থাকবে। ভয়ার্ত মায়া উত্তেজিত ভঙ্গিতে লুকাতে চাইল হৃদের দেখার আগে। তাই টিয়াকে নিয়ে মায়া রাস্তা ঘুরে বামের মোড় মুড়তে চাইল পালানোর জন্য। কিন্তু ততক্ষণে মায়ার চোখ গেল মধ্য রাস্তায়, যেখানে হৃদের জন্য কেনা রিংয়ের বক্সটি রাস্তায় অবহেলায় পড়ে আছে। মায়ার কোনো দিকে তাকালো না, টিয়াকে রেখে তাৎক্ষণিক দৌড় লাগালো আবারও বক্সটা নেওয়ার জন্য। পেছন থেকে উত্তেজিত গলায় চেঁচিয়ে ডাকলো টিয়া মায়াকে। মায়া থামলো না, বরং দৌড়ে গেল সামনে রিং বক্সটি নেওয়ার জন্য। ততক্ষণে হৃদের গাড়ি থেমে গেল মধ্য রাস্তায় মায়াকে গুন্ডাগুলোর দিকে দৌড়াতে দেখে। হতভম্ব হৃদ ছুটে বের হলো গাড়ি থেকে। মায়া ঝুঁকে রাস্তা থেকে বক্সটা কুড়িয়ে তুলতে নিলে সামনে থেকে দৌড়ে আসা ছেলেগুলোর মধ্যে একটা ছেলে দক্ষ 2 হাত হকি স্টিক তুলে মায়ার মাথায় আঘাত করতে চাইলো, কিন্তু পারল না। তবে উদ্বিগ্ন স্বরে হৃদ মায়ার অবধি দৌড়ে আসতে আসতে হঠাৎ চেঁচিয়ে উঠল সে। নো 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 নো, দেখ দেখ, আঘাত করিস না, আঘাত করিস না, সহ্য করতে পারবে না, খেতে ফেলবে। হৃদের চিৎকার শুনল না ছেলেটি, বরং জোর হাতে হকি স্টিক তুলে মায়ার মাথায় আঘাত করতে চাইল, কিন্তু ততক্ষণে ছিটকে পড়ল রাস্তায়। কারণ হৃদের হাতে থাকা ফোনটি ততক্ষণে হৃদ ছুঁড়ে মারল ছেলেটার মুখের উপর, যার ফলে আকস্মিক ঘটনায় তীব্র আর্তনাদ করে ছেলেটি পড়ল রাস্তায়। সেই সুযোগে মায়া রাস্তা থেকে কুড়িয়ে শুধু রিংটা হাতের মুঠোয় নিয়ে আবারও উল্টো দিকে দৌড় লাগায় হৃদের ভয়ে। মায়ার এই মুহূর্তে হামলাকারীদের ভয় থেকে বেশি ভয় করছে হৃদকে। হৃদের সামনে পড়ে যাওয়ার ভয়টা জমের মতো জেঁকে বসেছে মায়ের মস্তিষ্কে। মায়া আর দাঁড়ালো না, অধৈর্যের ন্যায় টিয়া হাত ধরে পুনরায় প্রাণপণ দৌড় লাগালো সামনের গলির ভিতরে হৃদের ভয়ে। মায়ার ধারণা হৃদ তাকে চিনতে পারেনি এখনো। মায়া যেহেতু বোরখা পরে সামনে ফিরেছিল, তাই হয়তো হৃদের জানা নেই আসলে মেয়েটা কে ছিল। হৃদ হয়তো নিজের কাজের জন্য বর্তমানে হামলাকারীদের সাথে ঝামেলায় জড়িয়েছে। মায়া নিজের প্রাণ বাঁচাতে চাইল, প্রাণপণ দৌড়ে মার্কেটের অন্য গলিতে ঢুকেও পড়ল। মায়া পেছন ফিরে শুনল না হৃদের অনবরত ডাকতে থাকা কারণগুলোর। মায়া টিয়ার হাত চেপে ধরে একটা দোকানের গলির রাস্তায় চেপে দাঁড়ালো, দুজন তীব্র হাঁপাতে হাঁপাতে। টিয়া মায়ের হাত ছাড়িয়ে নিয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, তুই কি পাগল হয়ে গেছিস মায়া? ওইখান থেকে এভাবে দৌড়ে আসলি কেন তুই? হৃদ ভাইয়া এসেছে আমাদের বাঁচানোর জন্য, আর তুই কিনা ভাইয়া থেকে পালিয়ে আসলি, কিন্তু কেন? ভয়ে আড়ষ্ট মায়া টিয়ার কথাগুলো বিন্দুমাত্র কানে তুলল না, বরং নিজের পাশে থাকা লাল বালতিতে ময়লাযুক্ত পচা পানিতে হাত ডুবিয়ে দ্রুততার সঙ্গে নিজের মুখে ছিটালো তাৎক্ষণিক। কপালে রক্তটুকু দ্রুত হাতে পানিতে মুখ ডুবিয়ে ধোয়ার চেষ্টা করলো। সাদা হিজাবে লাল ছোপ ছোপ রক্তের দাগগুলো ধুয়ে গেলেও মায়ের কপাল থেকে রক্ত পড়া তখনও বন্ধ হলো না। মায়া হাত দিয়ে পুনরায় নিজের মুখের পানি ছিটিয়ে ভালোভাবে রক্ত ধুয়ে নিল। মুখের মাস্কটিও ময়লা পানিতে ধুয়ে রক্ত পরিষ্কার করতে করতে টিয়ার উদ্দেশ্যে উত্তেজিত ভঙ্গিতে বলে, দেখ তো টিয়া, মুখে রক্ত লেগে আছে এখনো, ভালোভাবে পরিষ্কার হয়েছি তো? উনি যদি জানেন আমি এখানে আছি বা আমার কপাল কেটে রক্ত পড়ছে, তাহলে আজ আমাকে মেরেই ফেলবে নির্ঘাত। এই জন্যই তো ওনার থেকে পালিয়ে বেড়াচ্ছি। ওনার সামনে পড়া যাবে না কোনো মতে। দেখ দেখ, কপালের রক্ত বন্ধ হয়েছে। হতভম্ব টিয়া হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের আচরণের দিকে। মায়া তখনও একবার সচেতন মস্তিষ্কে ময়লা পানিতে মাছ ডুবিয়ে নিজের মুখ ধুয়ে নিল, আবারও একবার রক্ত পরিষ্কার করে ভিজা মাস্কটিও মুখে পড়ে নিল পুনরায়। মায়ের মাথায় হিজাব বোরখার সামনে পাট ভিজে টইটম্বর হয়ে গেছে ততক্ষণে। মায়ের কাণ্ডে হতভম্বে মুখ খুলল পুনরায় টিয়া। তুই এমন করছিস কেন মায়ু? ভাইয়া তোর সাথে রাগ নাও করতে পারে, তাই না? হয়তো আমাদের বাসাতে এসেছে এখানে। চল না ভাইয়া কাছে যাই, ভাইয়া ছাড়া আমাদের এখান থেকে বের করতে পারবে না কেউ। উনি আমাদের জন্য আসেননি, উনি ওনার কাজে এসেছেন এখানে। উনি গ্যাংস্টার মানুষ, মারামারি ওনার কাজ। তাছাড়া উনি জানে না আমি এখানে আছি। যদি উনি আমাকে একবার দেখে নেন তাহলে আরও রেগে যাবেন। আমার অনেক আগেই নিষেধাজ্ঞা ছিল উনি যেন ওনার অবাধ্য না হয়ে কোথাও না যাই আমি, কিন্তু আজ তো অবাধ্য হয়ে গেছি ওনার। এখন তুই বল কি করব আমি? তুই ভয় করিস না কেমন? আমি বের করব তোকে এখান থেকে। চল আমার সাথে, এদিককে দিয়ে বের হওয়ার চেষ্টা কর, আয়। টিয়া পুনরায় সায় জানালো মায়ের কথায়। মায়ের ভয় সে বুঝতে পারছে আপাতত,
কিন্তু চারিপাশের ভয়াবহ মারপিটে কলিজা কাঁপছে টিয়ার। যদি কোনো কারণে তারা গুন্ডা লোক বললের হাতে পড়ে যায়, তাহলে নির্ঘাত আর জানটা যাবে দুজনার। অন্তত হৃদের হাতে পড়লে জানটা বাঁচবে দুজনার। হৃদ রাগারাগি করলেও টিয়া দৃঢ়ভাবে মনস্থির করলো সে হৃদকে দেখলেই জোরে জোরে চেঁচাবে তাদের বাঁচানোর জন্য। মায়ার কথা শুনবে না সে আর। সাহসী মায়া হৃদের ভয়ে কলিজা তখনও এতটুকু হয়ে আছে। না জানি হৃদ কি করে বসে আজ মায়াকে এখানে পেলে। ভয়ে দূর দূর বুকে মায়া মনে মনে বেশ দোয়া করলো যাতে তার হৃদের সাথে আর দেখা না হয়। কিন্তু মায়ার দোয়া কবুল হলো না, বরং ঘুরে ফিরে গিয়ে আবারও পড়ল হৃদের সামনে তারা দুজন। তখনও হৃদ উত্তেজিত ভঙ্গিতে হকিস্টিক হাতে বেদম পেটাচ্ছে ছেলেদের, যাকে সামনে পাচ্ছে তাকে, সাথে ভিড় হতে বের হতেও চাচ্ছে চাতক পাখির ন্যায় চারিপাশে দৃষ্টি বুলিয়ে কাউকে খুঁজতে। হৃদ খোঁজাখুঁজির পরিত্রাণ হলো টিয়ার হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার করাতে হৃদের উদ্দেশ্যে। হৃদ চমকে টিয়ার দিকে তাকাতেই চোখে পড়ল রাস্তার অপর পাশে দুজনকে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। হতভম্বে হৃদ দৌড়ে আসতে চাইলেও মায়ার দিকে। টিয়ার হঠাৎ ডাকে অপদস্থ হয়ে ভয় পেল মায়া। হৃদকে এবার নিজেদের দিকে দৌড়াতে দেখে মায়া ভয়ে ছুটে এবার টিয়াকে রেখেই দৌড়াতে চাইল সামনে। মায়া নিশ্চিত এবার হৃদ তাকে আস্ত খেয়ে ফেলবে এই মাঝ রাস্তায়। পুনরায় মায়া দৌড়ায়, ততক্ষণে আবারও চিৎকার করে ডেকে উঠল হৃদ। হৃদ, হৃদ, সামনে যেও না, সামনে নিরাপদ না। টিয়া, ওকে ধরে আটকাও দ্রুত। হৃদের কথা অনুযায়ী টিয়া দৌড়ে আটকাতে চাইল মায়াকে, কিন্তু ততক্ষণে মায়া পুনরায় বিপদের সম্মুখীন হয়ে গেল জোরালোভাবে। হকিস্টিক ছুরি হাতে কয়েকটা ছেলের সম্মুখীন হলো মায়া। হতভম্ব হৃদকে মায়ের দিকে দৌড়ে আসতে দেখে তৎক্ষণাৎ ছেলেদের মধ্যে একজন গিয়ে মায়ের গলায় ছুরি ঠেকালো দক্ষ হাতে। হৃদ সম্মুখে মায়া নিয়ে দাঁড়িয়ে পড়তেই হৃদের দৌড় থামে তাদের সামনে। হৃদের পিছন পিছন আসিফ মেহু আসলো দৌড়াতে দৌড়াতে। মেহু তখনও বুঝলো না হৃদের এতটা অস্থিরতার তোলপাটটা আসলে কিসের জন্যে, আর মায়া মেয়েটার সাথেই বা হৃদের কি এমন গভীর সম্পর্ক হতে পারে। মেহুর ধ্যান ভাঙে মায়ের ভয়ার্ত কণ্ঠের কান্না ভেজা কথায়। মায়া তখনও বিন্দুমাত্র ভয় পাচ্ছে না নিজের গলায় ছুরি ঠেকানো ছেলেটাকে নিয়ে। মায়া ভয় করছে নিজের সামনে দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত হৃদকে। মায়া অবশেষে ধরা পড়ে গেল হৃদের সামনে। এবার নিশ্চয়ই হৃদ মায়াকে রাগে পিষে মেরে ফেলতে সময় নিবে না। মায়া সেই ভয়ে ঠোঁট উল্টিয়ে কেঁদে উঠল। মায়া তখনও আমলে নিল না যে আগে বন্দি ছেলেগুলোর হাত থেকে বাঁচতে পারলে তো হৃদ তাকে ধরবে মারার জন্য, তাই না? মায়া যদি এখন নাই বাঁচলো তাহলে হৃদ রাগ দেখাবে কার সাথে? মায়া হৃদের সামনে ধরা পড়ে যাওয়ার ভয়ে কেঁদে কেঁদে হৃদের উদ্দেশ্যে বিনীত সহিত বলে, আমি ইচ্ছা করে এখানে আসিনি তো, কেমন কেমন করে জানি চলে আসছি এখানে। সত্যি বলছি, আমি কিছু জানি না, টিয়া সাক্ষী। টিয়া অসহায় মুখ করে তাকালো মায়ার দিকে। তাকে এইভাবে মায়া ফাঁসাবে বুঝতে পারল না বিষয়টা। আসিফ চোখ রাঙালো টিয়াকে, কিন্তু হৃদ এর নির্বাক নিষ্ক্রিয়। অন্য সময় হলে মায়া গড়গড় করে বলা মিথ্যা কথায় হৃদ কিছু না কিছু বলতো, মায়াকে ভয় দেখাতো, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বুঝে কিছু বলল না মায়াকে, বরং মাথা ঠান্ডা রেখে মায়াকে বাঁচাতে চাইলো ছেলেগুলোর হাত থেকে। এই মুহূর্তে হৃদ কিছু বললেই মায়ার জীবন রিস্কি হয়ে পড়বে। ছেলেগুলো বুঝে যাবে মায়ার সাথে হৃদের গভীর সম্পর্ক রয়েছে। তাদের আন্দাজ ধরে মায়ের উপর হামলা করাটাও সার্থক হয়ে যাবে। হৃদের এই মুহূর্তে কিছু বলাতে হৃদ বোকামি করতে চাইল না। মায়ার সাথে হৃদের সম্পর্কটা এখনো দুনিয়া থেকে লুকায়িত। কেউ জানে না মায়া হৃদের বউ। হৃদের শত্রুর পক্ষরা হয়তো মায়াকে বেশ কয়েকবার হৃদের সাথে দেখেছে বলে আজকের হামলাটি তারা মায়ের উপর আন্দাজে করেছে। হৃদ উপস্থিত ছেলেগুলোর মাইন্ড ডাইভার্ট করতে চাইল কৌশলে। হৃদ কিছু বলার আগে মায়ের গলায় ছুরিটা আরও চাপিয়ে ধরল ছেলেটি। হৃদকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে ছেলেটি হাতের বাঁধন আরও শক্ত করতে চাইল। এতে করে হৃদ উত্তেজিত উদ্বিগ্ন হয়ে খানিকটা জোরে চেঁচালো ছেলেটিকে। ডোন্ট, মারিস না, মারিস না। হেই, হেই। হৃদের দুর্বলতা বুঝে বিদ্রুপ হাসল দৃষ্টিকটু ছেলেটি। মায়ের গলায় ধারালো ছুরি চাপিয়ে রেখে বলে, বস ঠিকই বলেছিল, সর্বত্র পুরুষ জাতির একটা না একটা দুর্বলতা অবশ্যই আছে, শুধু সময় অনুসন্ধানে খুঁজে বের করা। ব্যক্তি কখনো একাকিত্বে জীবন কাটাতে পারে না, মনভিত্ত সত্তাটা তাকে নারী সঙ্গ নিতে বাধ্য করবেই। আজ হৃদ খানও হেরেছে এই মেয়ের সঙ্গ পেয়ে। মায়ের জন্য হৃদের উত্তেজনাটা মায়ের প্রাণহীন কারণ মনে হলো হৃদের। হৃদ স্থির হলো, স্বাভাবিক থেকে স্বাভাবিক শান্ত ভঙ্গিতে দাঁড়ালো আয়াস করে। নিজের অগোছালো কলার টেনে ঠিক করে চারিপাশটায় তাকালো সূক্ষ্ম দৃষ্টিতে। সূক্ষ্ম চোখে হয়তো কাউকে ইশারাও করেছে আশেপাশে, তবে সেটা না দেখার সামিল মনে হলো ছেলেদের কাছে। হৃদ যাকে ইশারা করার তারা বুঝতে পারলো মনে হয়। আদেশ অনুযায়ী চুপটি করে চলে গেল তারা সেখান থেকে। ছেলেগুলো সেই দিকে তাকানোর আগে হৃদ তাদের মাইন্ড ডাইভার্ট করতে
পুনরায় চোখের ইশারায় মেহুকে নিজের কাছে ডেকে আনলো। মেহু সচকিত ভঙ্গিতে এসে হৃদের পাশে দাঁড়াতে হৃদ মেহুর বাম হাত নিজের হাতে নিয়ে তাকালো সামনে। মায়াকে দেখলো কি দেখলো না হৃদ, তবে মায়ার গলায় ছুরি চেপে রাখা ছেলেটিকে উদ্দেশ্য করে তিক্ততা ঝেড়ে বলে, আমাকে নিয়ে ঠিকঠাক গবেষণাটা করতে পারলো না তোদের বস। ছ্যা, কাছে খেলার হয়ে মাঠে নেমেছে হৃদ খানে বরাবর করতে। তোদের কি মনে হয় হৃদ খান নিজে ভালোবাসা মানুষকে এমনি এমনি খোলামেলা রাস্তায় ছেড়ে দিবে সেফটি সিকিউরিটি ছাড়া? এত সহজ? হ্যাঁ, হৃদের কথায় মুহূর্তে হিমশিম খেয়ে উঠে মায়ের গলায় ছুরি চেপে রাখা ছেলেটা ভয়ার্থ কণ্ঠে বলে, মানে হারামের বাচ্চারা এত মারামারি করছিস কেন? তোদের কাছে কি আমি উত্তর দিতে বাধ্য? আমার ভালোবাসা, আমার বউ আমার পাশে আছে। দেখ তোরা দীর্ঘ 3 বছর রিলেশন করেছে, আর কিছুদিনের বাদেই বিয়েও করবো আমরা। যা এবার গিয়ে বল তোদের বসকে হৃদ খান খুব শীঘ্র বিয়ে করছে তার ভালোবাসার মানুষ মেহু আব্দুল্লাহকে। এবার নে, তোরা তোদের ঝামেলা শেষ কর। মারার হলে মেরে দে নারীকে। এত নাটক করছিস কেন? হ্যাঁ, এমনিতে আমার কাছে সময় কম। নে তাড়াতাড়ি ফালতু ঝামেলাটা শেষ কর। আর সবচেয়ে বড় কথা, এই মেয়ে আমার গুপ্ত কাছে পেনড্রাইভ চুরি করে পালাচ্ছিল। একে মারার জন্যই আমার এখানে আসা মূলত। মায়া মানুষ মেরে হাত নষ্ট করতে চাই না আমি। তে তুই আমার হয়ে ওকে মেরে দে, তারপর না হয় তোদের আমি মেরে দেব। নে শুরু কর। আমার ফিয়ান্সের দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে এখানে, তাড়াতাড়ি কর। হৃদের কথায় জোরালো লাজুক হাসলো মেহু আব্দুল্লাহ। নিজের 2 হাতে হৃদের বাহু জড়িয়ে ধরতে গা গুলিয়ে ওঠে মায়ার। হৃদের কথাগুলো যেন মায়ার কানে ঠিক বজ্রপাতে শোনালো, তীব্র থেকে তীব্র। মায়ের কাছে অবিশ্বাস্য দেখালো ও শুনলো সবকিছু। মায়ের হাতের মুঠোয় চেপে ধরে রাখা হৃদের জন্য কিনা রিংটা তৎক্ষণাৎ অযত্নে অবহেলায় লুটিয়ে পড়ল রাস্তায়, গিয়ে থামলো হৃদের পায়ের কাছে। হৃদ সেদিকে সূক্ষ্ম চোখ বুলালো। মায়ের ক্ষীণস্বরে চিৎকারটাও তীব্র অবিশ্বাসে শোনালো হৃদের কানে। কি? হৃদ কপাল কুঁচকে মায়ের চেহারার দিকে তাকালো অপরিচিত দৃষ্টিতে। মায়াকে বেশ অপরিচিত লাগলো হৃদের চোখে। স্তব্ধ নির্বাক মায়া পাথর মূর্তির ন্যায় ঠায় দাঁড়িয়ে থাকলেও বিপত্তি ঘটে পেছনে ছেলেটিকে নিয়ে। হৃদের কথায় হিমশিম খেয়ে উঠে মায়ের গলায় ছুরি চেপে ধরে রাখা ছেলেটি কপাল বেয়ে চিকন ঘাম দরদর করে ছুটল কার্নিশ বেয়ে। ভুল জায়গায় ভুল মেয়েকে ধরে ফেলেছে তারা। সন্দেহবশে আন্দাজে তীর মেরেছিল এই মেয়েটি হৃদ খানের গার্লফ্রেন্ড হবে ভেবে। কিন্তু হৃদ খানের গার্লফ্রেন্ড যেহেতু তার সাথে দাঁড়িয়ে, তার মানে তারা মস্ত বড় ভুল করে ফেলেছে এই মেয়েটিকে আটকে। এবার এই মেয়েটির সাথে সাথে তাদের নিজেদের জীবনটাও যাবে হৃদের হাতে। এমনি হৃদ খানের হাতে মারা পড়তো, কিন্তু মরার আগে চুক্তি ছিল হৃদ খানের দুর্বলতাটাকে মেরে মরতে হবে। কিন্তু এখন তাদের অসাবধানতার কারণে সবকিছু হারাতে হচ্ছে তাদের। ছেলেটির হাতও তরতর করে কেঁপে উঠল প্রচণ্ড ভয়। গা শিউরে উঠে মায়াকে ছাড়ার আগে মায়া ভীষণ ছটফট করলো ছেলেটির হাতের ভেতর। মায়া ছাড়া পাওয়ার জন্য নয়, বরং হৃদ মেহুর সাথে রিলেশন করেছে সেই অবিশ্বাসে। হৃদের মিথ্যা কথাগুলো বলার মানেটাও বুঝলো না বিন্দুমাত্র। হৃদের সিরিয়াস মুখ দেখে মায়াও সিরিয়াস হলো। উত্তেজিত গলায় মায়া ছটফট করে বলে, আপনি মিথ্যা কেন বলছেন? এই আপুটার সাথে কিসের ভালোবাসার সম্পর্ক আপনার? আপনি এই আপুটাকে বিয়ে করলে তাহলে আমি কি হই আপনার? আমি না আপনার মায়ার কথা শেষ করার আগেই থামিয়ে দেয় হৃদ। 2 হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংযম করে বিরক্তির সহিত বলে, ইউ আর নাথিং। হৃদের কথায় সায় জানালো মেহু। বিক্ষোভ কণ্ঠে বলল, এই মেয়ে, মিথ্যা বলতে যাবো কেন আমরা? সেদিন তোমার সামনে আমার ফ্যামিলি এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে খান বাড়িতে, দেখোনি তুমি? আমাদের রিলেশনের কথা শোনোনি তুমি আমার মমের কাছ থেকে? তাহলে এখন না শোনার নাটক করছো কেন? তাছাড়া তুমি শোনোনি দাদা দাদি কি বলেছিল আমাদের বিয়ে নিয়ে সেদিন? হ্যাঁ, মায়া অধৈর্যের ন্যায় ছটফট করলো ছেলেটির হাতের দাবিতে। গলায় ছুরি, চোখে অসীম ব্যথার অশ্রু ঝরতে লাগলো মায়ার। তার মিস্টার ভিলেন তার সাথে প্রতারণা করেছে, ভালোবাসি বলে মিথ্যা ঠকিয়েছে। এই বিষয়টা যেন প্রচণ্ড অধৈর্যের কারণ হলো মায়ার। হৃদ মায়াকে এমন অশান্ত ন্যায় ছেলেটার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে দেখে বড্ড উগ্র হলো সে। যে কোনো সময় অসাবধানতার কারণে মায়ের গলায় ছুরিটা বসে যেতে পারে। হৃদের এতক্ষণ যাবৎ চেপে ধরে রাখা ধৈর্যটা এবার অধৈর্যের কারণ হলো। বড্ড উগ্রতার সহিত অধৈর্য ভঙ্গিতে আসিফ থেকে বন্দুকটি নিল। মায়ের ছটফটের কারণে ছেলেটি বেখেয়ালি হলো মায়াকে ধরে রাখতে গিয়ে। ছেলেটি সামান্য অসাবধানতার কাজে লাগালো হৃদ। দক্ষ হাতে ট্রিগার চাপলো ছেলেটির কপাল বরাবর। মায়া শান্ত হলো। ছেলেটা ততক্ষণে লুটিয়ে পড়ল মায়ের পায়ের কাছে। পেছনে দাঁড়িয়ে থাকা দলবল হুঙ্কার ছেড়ে জোরালোভাবে মায়ের দিকে এগিয়ে আসতে নিলে আবারও গুলির বর্ষণ হয় চারিপাশে। লাশের বন্যা বইল রাস্তায়। রক্তের স্রোতধারা দেখে মায়াও লুটিয়ে পড়ল রাস্তায়। সেই সাথে জ্ঞান হারালো টিয়াও।
আসিফ দৌড়ে সেদিকে গেল। হাঁটু গেড়ে বসে টিয়াকে রানের উপর নিতে নিতে দেখলো হৃদ মায়াকে কোলে নিয়ে ততক্ষণে একা চলে যাচ্ছে সেখান থেকে। আসিফ গুমোট দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে স্থির করলো। এতক্ষণ যাবৎ হৃদের সাথে সাথে তার জানটাও আটকে ছিল এই মেয়েটির জন্যে। চঞ্চল কিশোরীদের প্রেমে পড়লে যে কলিজা তা কতটুকু জলে আজ সেও বুঝতে পারছে হৃদের মতো করে। শত কাজের মধ্যে মাথায় এক্সট্রা চাপ থাকে প্রেয়সী চিন্তা ভাবনায়। উফ, আজ এই মেয়ে নিজেও মরতো, সাথে আসিফকেও মারত। কি দরকার ছিল টই টই করে একা একা রাস্তায় দুজনের বের হওয়ার? আসিফকে বললে কি সেই মেয়ের কাজ করে দিত না, নাকি না করতো? সবসময় মেয়েটি তার অবাধ্য হয়ে চলবে? আসিফের কথা শুনবে না বলে যেন পণ করে রেখেছে মনে মনে। নির্ঘাত আসিফ শান্ত মেজাজের ছেলে বলে এই মেয়েকে সে বেশি টাইট দেয় না, নয়তো সে হৃদ ভাইয়ের মতো হলে এতক্ষণে এই মেয়েকে দুনিয়ায় পাওয়া যেত না। আসিফ টিয়ার নরম গালে আলতো হাতে ঝাঁকিয়ে হুসানোর চেষ্টা করলো, কিন্তু সফল হতে না দেখে হতাশ গলায় বিড়বিড় করে বলে, আবার শুধু জ্ঞান ফেরুক। আজকের এই কাজের জন্য যদি আমি 1 ঘন্টা রোদে কানে ধরিয়ে দাঁড় না করাইছি, তাহলে আমিও আসিফ না। টান টান অস্থিরতা নিয়ে হসপিটালে ভর্তি করানো হলো ফিহা ও মেহেরবানকে। আয়ন এলোমেলো চুল আর উসখুস বিধ্বস্ত চেহারা তার। রাতে ডিউটি থাকায় বিকালে নিজের ফ্ল্যাটে ঘুমিয়েছিল সে। হঠাৎ বাসা থেকে সার্ভেন্টের ফোন আসায় সকল ঘুম উড়ে যায় আয়নের। নিজের আদুরে বোনটি আকস্মিক সুইসাইডের সংবাদটি শুনে হিতাহিত অজ্ঞ হয়ে এলোমেলোভাবে হতভম্ব হয়ে ছুটে বের হয়েছিল ফ্ল্যাট থেকে। মেহেরবানের অবস্থা স্বাভাবিক দেখলেও ফিয়াকে রক্তশূন্যতায় ফ্যাকাশে মুখটা দেখে থমকে গেল মুহূর্তে। অর্ধ ফ্লোর রঞ্জিত হয়েছিল ফিহার 2 হাতে তরল রক্ত প্রবাহিত স্রোতে। আয়ন কাল বিলম্ব না করে ফিহার হাত কাপড় দিয়ে বেঁধে রক্ত আটকে কোলে তুলে নিল হসপিটালের উদ্দেশ্যে। বাসার অন্য সার্ভেন্টদের ডেকে মেহেরবানকেও ধরাধরি করে গাড়িতে উঠাতে বলল। দ্রুত গাড়ি ছুটিয়ে পৌঁছালো নিজের হসপিটালে। উত্তেজনায় ফিয়াকে পুনরায় কোলে করে নিয়ে সোজা ওটিতে ঢুকলো। আয়ন পূর্বে থেকে হসপিটালে ডিউটিরত ডক্টরদের ফোন করে ওটি রেডি করে রেখেছিল ফিহার জন্য। আয়নের ফোন পেয়ে বেশ কিছু ডাক্তাররাও উপস্থিত ছিল ওটিতে। ফিহার নিঃশ্বাস ক্রমশই বন্ধ হয়ে আসছে। আয়ন ফিহার হঠাৎ সুইসাইডের কারণটি তখনও জানে না। বোনের নিষ্ক্রিয় নেতিয়ে যাওয়া শরীরটা দেখে তরতর করে কেঁপে ওঠে আয়নের সমস্ত সত্তা। গায়ে ওটি ড্রেস ততক্ষণে পরে নিয়েছে আয়ন, তবে দুর্বল শরীরে ফিহার অপারেশন করল না সে। কাপা শরীর নিয়ে স্থির দাঁড়িয়ে থাকলো ফিহার পাশে। ফিহার ওটি শেষ হলো 2 ঘন্টা পর। কেবিনে শিফট করে ফিহার রক্ত শূন্যতার দেহে রক্তে স্যালাইন লাগালো আয়ন। ততক্ষণে পরিবারের বাকি সদস্যরা হাজির হলো হসপিটালে মায়া আর হৃদবাদে। চিন্তায় চিন্তায় হেনা খান ডুকরে কেঁদে উঠল ফিয়ার সুইসাইড করার সিদ্ধান্তে। আয়নের বাবাও উপস্থিত হয়েছিল সঙ্গে সঙ্গে মেয়ের সুইসাইডের সংবাদ পেয়ে। তিনি অনেকটা ভেঙে পড়ল মেয়ের সুইসাইডের ঘটনায়। ফিয়ার হঠাৎ সুইসাইড করার কারণটা আপাতত কারো জানা নেই। আয়ন অতি শোকে পাথর মূর্তির ন্যায় 1 ঘন্টা যাবৎ অধীর ন্যায়মন্ত হয়ে ফিয়ার বেডের পাশে স্থির বসে আছে, নড়ল না। বিগত কয়েক মাস ধরে আয়নের নিজের মানসিক চাপে ফিহার দিকে নজর দিতে পারেনি। আদরে বোনটি ভালো ছিল কিনা তাও ভালোভাবে লক্ষ্য করেনি। আয়ন আজ নিজেকে ভীষণ অসহায় অপদার্থ ভাই মনে হলো। আজ যদি তার বোনের কিছু হয়ে যেত তাহলে কিভাবে চোখ মিলাতো আয়ন নিজের সাথে? অপরাধ বোধে ধুকে ধুকে মরে যেত সারা জীবন। আয়ন কি করে পারল নিজের আদুরে বোনটা এতটা অযত্ন অবহেলায় করে মৃত্যুর মুখে ঠেলে দিতে? নিশ্চয়ই তার বোনটি বিগত দিনগুলোতে প্রচণ্ড মানসিক চাপে ছিল বলে সুইসাইডের মতো একটা ডিসিশন নিয়েছে সে। আয়ন অস্থির গুমোট দীর্ঘশ্বাস ফেলল। মেহেরবানকে কড়া ওষুধে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে আয়ন। তখন জ্ঞান ফিরে ফিহার জন্য পাগলামো করছিল বেশ। থামাতে না পেরে অবশেষে ঘুমের ইঞ্জেকশনের সাহায্য নিতে হয়েছিল আয়নকে। নিজের মায়ের কথায় আয়ন অন্তত এতটা বুঝতে পারল ফিহা মানসিক ডিস্টার্বের কারণটাই ছিল মেহেরবান। এবার কারণটা কি সেটা এখনো পর্যন্ত জানতে পারল না আয়ন। হয়তো মেহেরবানের জ্ঞান ফিরলে স্বাভাবিক হলে জানতে পারবে ফিহা কি নিয়ে এতটা মানসিকভাবে ডিস্টার্ব ছিল। আয়নের অপেক্ষাটাও বেশিক্ষণ স্থির হলো না। অবশেষে বুঝতে পারল আরিফের হঠাৎ উপস্থিতিতে। ফিহার কেবিনে হতভম্ব উত্তেজিত ভঙ্গিতে আরিফকে এলোমেলো পায়ে ঢুকতে দেখে মাথা তুলে সেদিকে তাকালো আয়ন। বিধ্বস্ত অবস্থায় আরিফকে হুট করে অজ্ঞানরত ফিয়াকে জড়িয়ে ধরতে দেখে চমকে উঠল আয়ন। সতর্ক মস্তিষ্ক আয়ন তড়াক করে উঠে দাঁড়াতেই কানে আসলো আরিফের অস্থির ভঙ্গিতে কথাগুলো। সরি 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 প্রিয়, তোমার আরিফ সত্যি সরি প্রিয়। আমার তোমাকে একা রেখে যাওয়াটাই মোটেই ঠিক হয়নি। তোমার মা আমাকে কথা দিয়েছিল তিনি তোমাকে ভালো রাখবে, কিন্তু তিনি তার কথা রাখতে পারেননি। তোমার মা আমার প্রিয়কে ভালো রাখতে পারেনি, ভীষণ কষ্ট দিয়েছে। আমি তোমাকে আর একা ছাড়বো না। একটু সুস্থ হলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, ওয়াদা করছে প্রিয়। তবুও তুমি সুস্থ হয়ে যাও। তোমার আরিফ সত্যি এতগুলো সরি সরি প্রিয়। আয়ন কিছু বলতে গিয়েও থেমে যায়।
কি যেন ভেবে কণ্ঠনালীতে কথাগুলো আটকে আসে। আয়ন দমে গেল ও প্রশ্ন করলো না কিছু আরিফকে। আয়ন বুঝতে পারল তার বোনের সাথে হয়তো আরিফের গভীর সম্পর্ক রয়েছে, যার সূত্র ধরে এত কিছু হয়েছে। আরিফের কথায় এতটাও শিওর হলে সবকিছুর পিছনে তার মা রয়েছে। আয়ন স্বাভাবিক কণ্ঠে আয়নকে সতর্ক করে বলে, ফিরে আপাতত সিজনেসে আছে, মধ্যরাতের আগে জ্ঞান ফিরবে না। শরীরের কন্ডিশনও ভালো না, অতিরিক্ত রক্তক্ষরণে শরীরে রক্ত শূন্যতা রয়েছে, তবে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। রক্ত দেওয়া হচ্ছে, তবে কোনো বিষয়ে আপাতত চাপ দেওয়া যাবে না, স্বাভাবিক ব্যবহার করতে হবে। আয়নের অকপট কথায় সতর্ক মস্তিষ্কে সোজা হয়ে বসল আরিফ। আয়নের কথায় প্রত্যুত্তরে ক্ষীণস্বরে বলে, আমি খেয়াল রাখবো বিষয়টি। আয়ন চোখ ঘুরে তাকালো আরিফের বিধ্বস্ত চেহারার দিকে। কপালে হাতে জায়গায় জায়গায় ছিলে হালকা পাতলা রক্ত জমাট বেঁধে আছে। গায়ের শার্ট অল্প স্বল্প ছিঁড়ে গিয়ে মাটিতে লেগে আছে সেখানটায়। আয়ন বুঝতে পারলো আরিফ আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে হয়তো। ক্ষীণস্বরে আয়ন বলল, আই থিঙ্ক ইউ নিড এ ডক্টর। আয়নের কথাগুলো কানে গেলেও নড়ল না আরিফ। স্থির জায়গায় বসে থেকে মৃদুস্বরে বলল, আমি ঠিক আছি। আমি আসছি ফিয়ার পাশে, তুমি গিয়ে ড্রেসিং করে আসো, যাও। আরিফ নড়ল না ফিয়াকে রেখে, তাই আয়ন বাধ্য হয়ে নার্স ডেকে আরিফকে ড্রেসিং করালো। নার্সটা চলে যেতে কক্ষ জুড়ে পুনরায় ভয়ানক নীরবতা ছেয়ে গেল। আরিফ মাথা নিচু করে ঠাই জায়গায় বসে রইল ফিয়ার পাশে। আয়ন উঠে সোফায় গা এলিয়ে বসলো কিছুক্ষণ। চোখের উপর হাত রেখে কিছু সমীকরণ মিলালো। আয়নের কানে কিছু ব্যস্ত পায়ের গটগট শব্দ যেতে চোখ থেকে হাতটা সরাতে সামনে তাকালো সে। কিছুক্ষণের জন্য নির্বাক বিস্মিত খেলে গেল চোখ জুড়ে আয়নের। অস্তিত্ব কাটিয়ে স্থির হয়ে বসতে বসতে একে একে চোখে পড়ল মায়ার পরিবারের সবাইকে একসঙ্গে। শফিকুল ইসলাম আরিফের পিছু পিছু স্ত্রী আর মেয়েকে নিয়ে পুনরায় হাজির হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা হসপিটালের মধ্যে। বাড়িতে ছেলের পাগলামিতে তিনি ইতিমধ্যেই সবকিছু শুনে নিয়েছেন নিজের স্ত্রী রেহানা বেগম থেকে, আরিফ আর ফিয়ার সম্পর্কের কথাগুলো। ফিয়াকে পূর্ব থেকেই শফিকুল ইসলাম নিজের মেয়ের মতন দেখতেন, তবে মেহেরবানের অমতের বিষয়টি আপাতত নীরবভাবে নিলেন তিনি। কিছু বলার জন্য সঠিক সময় অপেক্ষায় আছেন হয়তো। আয়ন শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। কোনো প্রকার বিচলিত দেখালো না তাকে, শান্ত দেখালো। এমন ভাব যেন আয়ন জানতো শফিকুল ইসলাম সপরিবারে যে কোনো সময় হসপিটালের মধ্যে আসবে। আয়ন সোফা ছেড়ে শফিকুল ইসলাম ও রেহানা বেগমকে বসার জন্য জায়গা করে দিল। ওনারা বসতে আয়ন চোখ তুলে তাকালো জুয়ের ভয়ার্ত মুখের দিকে। চোখের ঘন পাপড়িতে সিক্ত ভেজা পানি, হয়তো কেঁদেছে। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে খানিকটা। আয়ন জুয়ের দিকে এগিয়ে গিয়ে পাশে দাঁড়ালো। ধীর কণ্ঠে বলল, নিজের মায়ের পাশে গিয়ে বসুন জুই। দুগালে হাত রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মায়া। কিছুক্ষণ আগে হৃদয়ের শক্তপোক্ত হাতে থাপ্পড় খেয়েছে সে। এক গালে নয়, দুই গালে খেলো দুটো। মায়ের বর্তমান অবস্থান খানবাড়িতে, তবে বাড়ির ভিতরে নয়, বাহিরে। খানবাড়ির বাগানে অবস্থা হৃদের ছোট কাছের বাংলোতে। হৃদ মায়াকে নিয়ে এখানে এসেছে প্রায় ঘন্টাখানিক আগে। মায়ের জ্ঞান ফেরা মাত্রই হৃদের দাবাং হাতে থাপ্পড়গুলো খেতে হয়েছিল তাকে। হৃদের থাপ্পড় খেয়ে মায়ের বিষয়গুলো বুঝতে বুঝতে বেশ কিছুটা সময় নিল। যখন বুঝতে পারল তার অপরাধটা কোথায়, তখন থেকে ভয়ে ফুপিয়ে কেঁদে চলেছে হৃদের সামনে। হৃদ নিষ্ক্রিয়, নিষ্পত্তি, উত্তাপ, রাগের দহনে কটমট করে তখনও তাকিয়ে থাকলো নত মস্তিষ্কের মায়ার দিকে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে মায়াকে মাথার উপর তুলে আছাড় মারতে। যে বউ তার কথা শুনে না, তার সাথে আবার কিসের ভাব বিনিময় হৃদের? অবাধ্যও কিছু কোনো কালেই হৃদের পছন্দ না, সেটা কি জানে না এই মেয়ে? তাহলে কেন আজ হৃদের অবাধ্য হলো? আজ একটুর জন্য হৃদয় মেয়েকে বাঁচাতে পারলো, নয়তো নয়তো কি হতো এই মেয়ের ধারণা আছে? সবকিছুতে কেন এত পাগলামি করতে হবে তার? বড় হয়েছে, বিয়ে হয়েছে, স্বামী আছে, সামনে সংসার করবে, তারপরও কেন নিজের ভালোটা বুঝতে পারে না এই মেয়ে? নিজের জন্য না হোক অন্তত তার জন্য হলেও তো নিজের খেয়াল রাখতে পারে। এই মেয়ে কি বুঝে না হৃদের নিঃশ্বাস আটকে আছে তার মধ্যে? এই মেয়ে তো মরবে না, শুধু হৃদকে মারবে। তীব্র রাগে বিরক্তির রা ছাড়িয়ে পড়ল হৃদের শরীরে। নিজের প্রতি নিজেই তিক্ততা প্রকাশ করল হৃদ। কি দরকার ছিল তার হাঁটু বয়সী মেয়ের উপর দুর্বল হওয়ার? নিজেকে সংযম রাখতে পারল না এত পাষাণ হয়েও। গ্যাংস্টার চরিত্রের বউ নামক কলঙ্ক দাগ লাগালো অবশেষে। ছে, অবাধ্য মন, অবাধ্য বউ, সব অবাধ্য তার কপালেই জুটেছে। তার অবাধ্য মন অবাধ্য বউকে চায় সারাক্ষণ, আর তার অবাধ্য বউ হৃদের নিয়ন্ত্রণ হারা হয়ে চলতে চায় সারাক্ষণ। সব অবাধ্য অতলে হৃদ পিষ্ট হচ্ছে ক্ষণে ক্ষণে। হৃদের রাগ কমলো না, বরং তরতর করে আরো বাড়ল। অবাধ্য জিনিসটাই মেনে নিতে পারে না সে। বেগতিক রাগের বশে হৃদ পাশ থেকে ফ্লাওয়ার ভাসটি তুলে সজোরে আছাড় মারল ফ্লোরে। তীব্র শব্দে মায়া ভয়ে চমকে উঠে তৎক্ষণাৎ 2 কদম পিছিয়ে গেল। হৃদের রাগ মিশ্রিত ভয়ঙ্কর লাল লাল চোখ জোড়া দেখে মুহূর্তে আরো খানিকটা ডুকরে কেঁদে উঠে মায়া। হাত দুটো তার তখনও দুগালে আঁকড়ে ধরা।
হৃদ একইভাবে আরও একটা ফ্লাওয়ার ভাস তুলে মারল ফ্লোরের উপর। তীব্র রাগে হুঙ্কার ছেড়ে বলে, আমার না করে সরতেও তুই কেন আজ অবাধ্য হলি? ভয় নেই, কলিজা কাঁপি না আমার অবাধ্য হতে। আমার একটু ভালো ব্যবহারে ভাব বেড়ে গেছে তোর। এত সাহস তোর? মায়া তখনও নত মস্তিষ্কের হিচকি তুলে ফুপিয়ে কাঁদছে। ঠিক এই কারণে মায়া তখন পালাচ্ছিল হৃদের হাত থেকে। হৃদের চোখের সামনে পড়তেই চায়নি, কিন্তু অবশেষে টিয়ার জন্য ধরা পড়ে গেল। মারটাও খেলো হৃদের হাত থেকে। তার চেয়ে বেশি মায়ের ছোট মনে বিষাক্ত বিষ ঢেলে আছে তখনকার হৃদের বলা কথাগুলো নিয়ে। মেহু আবদুল্লাহ হৃদ খানের ভালোবাসার মানুষ, তার হবু বউ। দুজনের মধ্যে 3 বছরের ভালোবাসার সম্পর্ক। এখন যদি মেহু আবদুল্লাহ হৃদ খানের ভালোবাসার মানুষ তার হবু বউ হয়, তাহলে মায়াকে? মায়ার জায়গা কোথায় তার মিস্টার ভিলেনের জীবনে? তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলে মায়াকে কেন হৃদ ভিড়তে দিল তার জীবনে? মায়া তো প্রথমে আসতে চায়নি হৃদের জীবনে, বরং দূরে দূরে থেকেছে সবসময়। মায়া হৃদের কাছ থেকে অসীম প্রশ্রয় পেয়ে তো তার আশেপাশে ঘুরঘুর করেছে এতটা দিন। মায়ার বিয়ে বাতিল হওয়া বিষয়টিও তো মায়া মেনে নিয়েছিল। হৃদকে এই জীবনে পাবে না বলে সেটাও তো মেনে নিয়েছে সে। কিন্তু সবকিছুর আবারও পুনরাবৃত্তি হয় মায়ার হৃদের সাথে দ্বিতীয়বার বিয়েটা করা নিয়ে। হৃদ মায়াকে দ্বিতীয়বার বিয়ে করলো। মায়া হৃদের আশেপাশে ঘেঁষতে শুরু করলো। এখন মায়ার দুনিয়া বলতেই তার মিস্টার ভিলেন। এখন সেই মানুষটাই বলছে তার 3 বছরের একটা ভালোবাসার সম্পর্ক আছে। মায়া তার কেউ না, নাথিং। সিরিয়াসলি, এত সহজে সবকিছু ছুঁড়ে ফেলা যায়? হ্যাঁ যায় তো। মায়াকে তো ছুঁড়ে ফেললো তার স্বামী, কি সুন্দর সাবলীল ভাষায় বলে দিল ইউ আর নাথিং। মায়া নাথিং হয়ে গেল তার স্বামীর জীবনে, অতি তুচ্ছ প্রসাধনী। মায়া গুমট কান্নায় মুহূর্তেই জড়িয়ে গেল গলা। কষ্টগুলো তীব্র থেকে তীব্র হচ্ছে বক্ষপিঞ্জরে। তাই এই মুহূর্তে হৃদের রাগীস্বরের বলা কথাগুলো আমলে নিল না মায়া। যেখানে ভালোবাসা নেই সেখানে মায়ের বাঁচা মরা সামিল। মায়া কষ্ট ভরাক্রান্ত হয়ে মায়া হৃদকে না উত্তর দিল আর না চোখ তুলে তাকালো। শুধু জেদ ধরে নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইল একনিষ্ঠভাবে। মায়ের এই মুহূর্তে চুপ থাকাটা হৃদের অধৈর্যের কারণ হলো। তৎক্ষণাৎ তেড়ে গেল হৃদ মায়ের দিকে। দক্ষ হাতে মায়ের গলা চেপে ঠেস দিয়ে ধরে টেবিলের সাথে। আকস্মিক ঘটনায় মায়া তাল সামলাতে না পেরে টেবিলের দিকে পিঠ ঝুঁকে যেতেই মায়া নিজের 2 হাত পেছন থেকে টেবিলের উপর রেখে ব্যালেন্সের বজায় রাখার চেষ্টা করলো। কিন্তু তাতে বেশ সুবিধা করতে পারছে না, কারণ হৃদ ততক্ষণে মায়ের গলা চেপে ধরে মায়ের দিকে ঝুঁকে পড়েছে। মায়ের চোখ মুখ লাল হয়ে অনবরত কাশতে লাগলো নিঃশ্বাস নিতে না পেরে। হৃদ মায়াকে উপেক্ষা করে মায়ের মুখের উপর ঝুঁকে পড়ে রাগে রিরি করে বলে ওঠে, নতুন নাটক শুরু করেছিস আমার সাথে? কথা বলছিস না কেন তুই? মায়ের কাশির ব্রেক ক্রমশই বাড়তে লাগলো। নিঃশ্বাসটাও বন্ধ হওয়ার উপক্রম হলো গলা চেপে ধরায়। মায়ের মুখের উপর হৃদ ঝুঁকে পড়ায় হৃদের রাগী ভারী নিঃশ্বাসটা মায়ের মুখের উপর আছড়ে পড়ছে বারবার। মায়ের পিঠও প্রায় টেবিলের সাথে ঠেকলো বইকে। মায়া নিজের 2 হাতে হাতড়ে পেছনে টেবিল আঁকড়ে ধরতে চাইলো ব্যালেন্স করার জন্য, কিন্তু অসাবধানতার কারণে মায়ের হাত লেগে হৃদের বেশ কিছু ফাইল নিচে পড়ে গেল। ঠাস করে শব্দ হলো। হৃদ নড়ল না। এবার মায়া নড়ে উঠল হৃদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু হৃদের শক্তির সাথে পেরে উঠল না। মায়ের চোখের কার্নিশ বেয়ে জল গড়ালো। মুখে আওড়ালো হৃদের বেশ তিক্ত কথা, যা হৃদের শরীরে বিষ ঢেলে দেওয়ার কাজ করলো। আল্লাহ দিক আমি মরে যাই, আপনি শান্ত হন। আমার জন্যই তো আপনার এত জ্বালা। আমি যেন মরে যাই তাড়াতাড়ি, তাহলে আপনার ভালোবাসার মানুষ মেহু আপুকে নিয়ে সুখী সংসারী হতে পারবেন দুজন। মায়ের কথাগুলো বিষাক্ত বিষের তাড়নার মতো কাজ করলো হৃদের কলিজা। তীব্র রাগে হৃদ হাতের বাঁধন আরও দৃঢ় হলো মায়ের গলায়। হৃদের উঠতি রাগে কটমট করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমাকে তেজ দেখাস? তুই মরে শান্তি পাবি? তোর পুরো পরিবারকে আমি মেরে দেবো না? জানার ভয় নাই তোর? আমি কার সাথে সংসার করব না করব সেটা তুই ঠিক করে দিবি আমায়? না, নেই জানের ভয়। দিন মেরে আমাকে, নয়তো ছাড়ুন আমাকে। আমি থাকতে চাই না আপনার সাথে। আপনি আমায় ঠকিয়েছেন, প্রতারণা করেছেন আমার সাথে। নিজের প্রেমিকা থাকা সত্ত্বেও আমার ভালোবাসা নিয়ে খেলেছেন, আমাকে বিয়েও করে ঠকিয়েছেন। আপনার কি মনে হয় আমি মেনে নিব সবকিছু? কখনো না। নিজের জান দিয়ে দিব, তারপরও মান দিব না কোনো কিছুতে। মরে যাব, তারপরেও আপনার সাথে দ্বিতীয় সংসার করব না আমি। ছাড়ুন আমায়, যান আপনার হবু বউয়ের কাছে। মায়ের কথাগুলো শেষ হলো না, তার আগে হৃদ ঢলে পড়লো মায়ের উপর। হৃদের ভারী শরীরের চাপে মায়ের পিঠ ঠেকলো ততক্ষণে টেবিলের উপর। হৃদ নিজের শরীরের সম্পূর্ণ ভার মায়ের শরীরের উপর ছেড়ে দিয়ে পড়ে রইল একইভাবে ক্লান্তিতে। হৃদ শারীরিক দুর্বলতা থেকে মানসিক দুর্বলতা আজ নেতিয়ে পড়লো মায়ের উপর।
মায়ের গলায় মুখ গজানোর জন্য হৃদ হাত বাড়িয়ে মায়ের মাথার হিজাবটা টেনে উল্টে খুলে ফ্লোরে ফেলে দিয়ে সেখানটায় নিজের মুখ গুজে একনিষ্ঠভাবে পড়ে রইল শরীর ছেড়ে। মায়া হৃদের শরীরের নিচে পিষ্ট হয়ে গোঙালো। ছটফট করতে চাইল দ্বিগুণ, কিন্তু পারল না বিন্দুমাত্র। হৃদের ঘন ঘন ভারী নিঃশ্বাস ওঠানামা করছে মায়ের গলায়। মায়া কেঁপে কেঁপে উঠছে অস্থিরতায়। মায়া হৃদকে নিজে থেকে দূরে সরাতে চাইল, কিন্তু পারল না। বলে রাগে জেদ্দে মায়া হিতাহিত জ্ঞান হারিয়ে কামড়ে ধরল হৃদের বাহু শক্ত করে। হৃদ নড়ল না, শব্দ করল না, কোনরূপ প্রতিক্রিয়া জানালো না মায়াকে। হৃদের হেলদোল দেখতে পারল না বলে যেন মায়া অধৈর্য হলো আরো বেশি। হৃদের বাহু ছেড়ে গলা ছেড়ে অবশেষে হৃদের কানের নিচে গালের পাশটায় কামড়ে ধরল শক্ত করে। এতেও হৃদ প্রতিক্রিয়া জানালো না বিন্দুমাত্র মায়াকে, বরং আগের ন্যায় ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে মায়ের গলায়। মা একটা সময় থেমে গিয়ে হঠাৎই ডুকরে কেঁদে উঠল শব্দ করে। ব্যর্থতায় ঠাস করে টেবিলে মাথা ফেলে হৃদের দুই বাহুতে দু হাত রাখল। কান্নার নির্ধর কণ্ঠে বলে উঠল মায়া, আমাকে মেরে দিন না মিস্টার ভিলেন। আপনি তো অনেকে মারতে পারেন, তাদের মতো করে আমাকেও মেরে দিন না। আপনি না, আমার না, আপনি মেহু আপুর। এই একটা কথা আমি মেনে নিতে পারছি না, পারবো না। আমার ভাগাভাগির স্বামী চাই না, মোটেও চাই না। আমি আর আসবো না আপনার কাছে। এবার থেকে দূরে দূরে থাকবো, ভীষণ দূরে থাকবো আমি। কষ্ট দলা পাকিয়ে আসা কান্না সমেত কথাগুলো বলে মায়া আবারও বাঁধভাঙা কান্নায় আছড়ে পড়ে। মায়া হিচকি তুলে কান্না সমেত হঠাৎই হৃদের বাহুর পিঠের শার্টের অংশটা দুহাতে শক্ত করে খামচে ধরে। কান্না থেমে যায় হৃদের বেগতিক ঠোঁটের পরশে। শরীরে কম্পন সৃষ্টি হয় মায়ার সমস্ত কায়া কাঁপিয়ে। হৃদ মায়ার গলায় নিজের ঠোঁটের পরশ দিতে দিতে কানে এসে থামল। ফিসফিসিয়ে একটু করে বলল, তোমার মতো করে কেউ আমি এতটা ভালোবাসি নেব। আমি সার্থক তোমার ভালোবাসার ছায়া তলে। আমার জীবনের একমাত্র সত্য তুমি, বাকি সব সম্পর্ক মিথ্যা। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ নারী, আমার প্রিয় তুমি, আমার খুব আদরে তুমি। হৃদের মুখে মায়া প্রথম ও শেষ নারী শব্দটাতেও যেন অবিশ্বাস্য শুনল মায়ের কানে। তারপরে মনে আশা জাগালো, কান্না থেমে আসলো। হৃদের কথা সত্যায়িত যাচাই করতে মায়া বলে উঠল, তাহলে আমাকে ছুঁয়ে বলুন যে আমি আপনার জীবনে প্রথম ও শেষ নারী হয়। হৃদ আলতো এসে মায়ের কানের পাশে নিজের নাক ঘষে ফিসফিস করে বলে। ছুঁতে আছি বউ। হৃদের বর্তমান অবস্থাটা বুঝতে পেরে মায়া লজ্জা পেল কিঞ্চিত। পুরোপুরি লজ্জা নামক বিষয়টি তখনও মায়াকে কাবু করতে পারল না। মায়ের মনে তোলপাড় করা হৃদকে নিয়ে প্রশ্নগুলোর জন্যে। আগে হৃদ থেকে মায়া সন্তুষ্টিমূলক উত্তর নিবে, তারপর না হয় লজ্জা পাবে। মায়া গাঢ় গলায় ছোট করে প্রশ্ন করলো হৃদকে, তাহলে মেহু আপুর সাথে সম্পর্ক কিছু নেই। ভালোবাসেন? না। তাহলে হবু বউ বললেন কেন তখন? মন চাইছে তাই বলছে। মায়া রেগে গিয়ে হৃদকে উঠাতে চাইল নিজের উপর থেকে। অসভ্য লোক, উঠুন আমার উপর থেকে। হৃদ নড়ল না, বরং পুনরায় মুখ গুজালো মায়ের গলাতে। নিজের দু হাতে মায়াকে শক্ত করে জড়িয়ে নিতে নিতে মোহাচ্ছন্ন গলায় বলে, তুমি এত নরম তুলতুলে কেন বউ? ইচ্ছা করে সারাক্ষণ তোমার গলায় মুখ গুজে চেপে ধরে রাখি নিজের সাথে, যেদিকে ধরি সেদিকে ঢুকে যায়। উফ। হৃদের লাগামহীন স্পর্শে মুহূর্তে কেঁপে ওঠে মায়া। বুক ভারী নিঃশ্বাসটাও গলায় আটকে আসে মায়ার। হৃদের কথাগুলো এই মুহূর্তে মায়াকে লজ্জায় ফেলতে পারছে না অস্থিরতায়। মায়ের আগে নিজের সন্তুষ্টিমূলক উত্তর চায় হৃদের থেকে। হৃদের জীবনে মায়া ব্যতীত অন্য নারীর সংস্পর্শেও আছে, এই বিষয়টি যেন মায়ার শত মরণের কারণ হচ্ছে। চোখ দুটো তখনও অশ্রুতে ভিজা মায়ার। এবার হৃদকে সরাতে চেষ্টা না করে তীব্র অস্থিরতায় পুনরায় প্রশ্ন করে মায়া হৃদকে, আপনি মেহু আপুকে ছুঁয়েছেন? হুম। হৃদের ক্ষীণস্বরে উত্তরে আবারও শব্দ করে কেঁদে ওঠে মায়া। হৃদ আলতো হাসল। ব্যাকুল মায়াকে শান্ত করতে চাইল না, বরং নিজেই মায়ের মধ্যে শান্তি খুঁজল। মায়ের গলা থেকে মুখ তুলে মায়ার কপালে কপাল ঠেকালো নিজের। কণ্ঠস্বর খাদে নামিয়ে মিহিস্বরে বলল, হাই হ্যালো হ্যাঁচা খুঁজে বেশ কয়েকবার আমাদের প্রফেশনাল সম্পর্কের জন্য। মেহু আমার প্রফেশনাল পার্ট, তুমি আমার খুব পার্সোনাল। তোমার মতো করে আমার কাউকে ছোঁয়া হয়নি বউ। হৃদের কথায় মুহূর্তেই সন্তুষ্টি ছেয়ে গেল মায়ার মনে। কান্না থেমে গেছে, আশা জেগে উঠেছে। সত্যি? মায়ের কপালে নিজের অধর ছোঁয়ালো হৃদ। সত্যি? খুশিতে চকচক হয়ে ওঠে মায়ের চোখ মুখ। এতক্ষণ যাবৎ হওয়া দুঃখ কষ্ট সব ভুলে বেশ উৎফুল্ল হলো মায়ের মন। সতেজ মনে মায়া ভুলে গেল নিজের অবস্থানের কথা। খুশিতে সে কিছু বলবে তার আগে শোনা গেল হৃদের ভারী কণ্ঠস্বর, হুম। আর প্রশ্ন করবো না, আমার ভালো লাগছে না, চুপচাপ থাকো। মায়া কিছু বলতে গিয়েও দমে গেল। মুখে আসা কথাগুলো ঢোক গিলে নিল মুহূর্তে।
মায়া যা শোনার শুনে নিয়েছে, তাই এই মুহূর্তে হৃদকে বিরক্ত না করাটাই শ্রেয়তর মনে হলো। মায়া চুপ থাকলো। হৃদ পুনরায় নিজের মুখ মায়ের গলাতে গুজাতেই মস্তিষ্ক জ্বলে উঠল মায়ের নিজের অবস্থানের কথা চিন্তা করে। এতক্ষণ যাবৎ হৃদের টেনশনে বিভোর থাকলেও এখন যেন বড্ড অশান্তের ন্যায় ছটফট করলো হৃদের বক্ষতলে পিষ্ট হয়ে। কম্পিত শরীরে লজ্জা আড়ষ্ট হয়ে ছটফট করতেই হৃদ শক্ত হাতে জড়িয়ে নেয় মায়াকে। মায়া ছটফট যত দ্বিগুণ হবে হৃদের হাতের বাঁধন ততই দৃঢ় হয়। প্রচণ্ড অস্বস্তির এতে মায়া একটা সময় দমে গেল। চুপচাপ পিঠ ঠেকিয়ে শুয়ে রইল টেবিলের উপরে। দৃষ্টি বড্ড চঞ্চল। থেকে থেকে কেঁপে উঠছে গলার হৃদের ভারী নিঃশ্বাস দহনে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মায়া দীর্ঘ ৩০ মিনিট সময় পার করলো একইভাবে হৃদের বক্ষতলে। হৃদের ভারী শরীরে ওজনে এবার মায়ার শরীর ধরধর ব্যথা করছে। মায়ের কোমর ব্যথায় টনটনিয়ে উঠছে টেবিলের কোণা চাপে। মা এবার হৃদকে উঠাতে চাইল। হৃদের বাহুতে হালকা হাতের স্পর্শ করে বলল, উঠুন না প্লিজ, আমি ব্যথা পাচ্ছি তো। হৃদ নিশ্চুপ। না উঠলো, না নড়লো, না শব্দ করলো। মায়া এবার হালকা হাতে হৃদের বাহুতে ধাক্কা দিয়ে বলে, সত্যি ব্যথা পাচ্ছি, উঠুন না প্লিজ। আমার কপাল, হাতের কাটা জায়গাগুলোতেও ব্যথা করছে প্রচুর। মায়া আঘাতের কথা মাথায় আসতেই টনক নড়ল হৃদের। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো মায়ের উপর থেকে। দক্ষ হাতে মায়েকে টেনে টেবিলের উপর থেকে উঠিয়ে দাঁড় করালো। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মায়ের কপালে হাতের কাটা ছেঁড়া জায়গাগুলো দেখে নিয়ে বড় বড় পা ফেলে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে পুনরায় হাজির হলো মায়ের সামনে। হৃদ লাফিয়ে টেবিলের উপর পা ঝুলিয়ে বসে মায়ের বাহু টেনে নিজের সামনে দাঁড় করালো। ফার্স্ট এড বক্স টেবিলের উপর রেখে সেখান থেকে তুলা নিয়ে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে মায়ের কপাল বরাবর ধরতে অভিমানে মায়া বামে বেঁকে গেল লাগাবে না বলে। হৃদ কপাল কুঁচকে মায়ের হৃদের প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকাতে মায়া নিজের দু হাতে হাত রেখে গাঢ় অভিযোগের গলায় গাল ফুলিয়ে বলে ওঠে। লাগবে না, আমি মায়ার হঠাৎ অভিযোগের কারণটা ধরতে পারল না হৃদ। মায়ের বাচ্চামো ভেবে এবার হৃদ মায়ের বাহু টেনে ধরে পুনরায় কপাল তুলে স্পর্শ করতে চাইলে এবারও মায়া একই কাজ করলো। গাঢ় অভিমানের ডানে মুড়ে যায় আগের ন্যায়। হৃদ হালকা বিরক্তি নিয়ে প্রশ্ন করে মায়াকে, কি সমস্যা? ওয়াশ করতে দিচ্ছ না কেন? মায়া গালে হাত রেখে অভিমানী গলায় বলে ওঠে, আমাকে মারলেন কেন? মায়ের অভিমানের কারণটা বুঝলো হৃদ, কিন্তু তারপরও বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না হৃদের মাঝে। বরং চোখে মুখে কঠিনতম ভাব দেখা গেল তৎক্ষণাৎ। রাগী তেজি গলায় মায়াকে শাসিয়ে বলে, বেশ করেছি, মেরেছে। প্রয়োজন হলে আরও মারবো। তাহলে আমিও লাগাবো না আপনার হাতের ঔষধ, যান আপনি। হৃদ মায়ের কথা শুনল না, বরং বিরক্তির রেশ নিয়ে মায়ের কপালে নিজের হাতে তুলোটা লাগাতে চাইলে মায়া তৎক্ষণাৎ 2 কদম পিছিয়ে যেতে চাইল রাগে, কিন্তু পারল না। হৃদ শক্ত হাতে পুনরায় মায়ের বাহু টেনে নিজের অতি নিকটে নিয়ে আসে। মায়া চটফট করে নড়াচড়া করতেই হৃদ নিজের দুপা দিয়ে মায়ের দুপা শক্ত করে আঁকড়ে ধরে রাখে নিজের কাছে। তারপর রাগী হাতে চেপে চেপে মায়ের কপালে ওষুধ লাগিয়ে কাটা জায়গাটা পরিষ্কার করতে করতে বলে, আজ তোমার বোকামের জন্য আমি সবকিছু হারাতে পারতাম। সামান্য একটা রিংয়ের জন্য নিজের জীবন দিতে গেছিলে আজ। নির্ঘাত আমি ভেসে গেছে। নয়তো এতক্ষণে তোমাকে মেরে ডাস্টবিনে ফেলে আসতাম। আমার অবাধ্য বউয়ের কি দরকার যে স্বামীর কথা শুনতে চায় না? রিংয়ের কথাটা মস্তিষ্কে আসতেই টনক নড়ল মায়ার। হৃদের জন্য কেনা রিংটায় রাস্তায় পড়ে গিয়েছিল। মায়া হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়াতে পরে আর রিংটার খবর মায়ার জানা নেই। মায়া হৃদের কথাগুলো আমলে নিল না, বরং চিন্তিত হলো রিংটার জন্যে। অস্থির ভঙ্গিতে প্রশ্ন করলো হৃদকে। আমার রিংটা কই? হৃদ বিরক্ত হলো মায়ের কথায়। নিজের জীবন নিয়ে টানাটানি হয়ে গেল, অথচ এখনো রিংয়ের চিন্তায় বিভোর মেয়েটা। হৃদ মায়ের কথার উত্তর করলো না, বরং বিরক্তি নিয়ে মায়ের কপালে ব্যান্ডেজ করলো। হাতের বোরখা সরিয়ে কাটা জায়গাগুলো পরিষ্কার করে মলম লাগালো। মায়া হৃদের উত্তর না পেয়ে অধৈর্য হলো। তেজি গলায় বলল, কি হলো বলুন, আমার রিং কই? হৃদ বিরক্তি নিয়ে বলে, আমি খেয়ে ফেলেছি। সেটা হয়েছে? খেয়ে ফেলেছেন মানে কি? বের করুন পেট থেকে আমার রিং। মায়া সিরিয়াসনেস দেখে তপ্ত শ্বাস ফেলল হৃদ। মায়াকে আর বুঝাতে চাইল না সে যে মেয়ে একটা রিংয়ের জন্য নিজের জীবন দিতে চায়, তাকে বুঝানোটা সত্যিই বোকামো। হৃদ মায়ের মলম লাগানো শেষ করে টেবিলের এক পাশ থেকে হাত বাড়িয়ে মায়ের কেনা রিংটা হাতে নিল। মায়াকে রিংটা দেখাতে দেখাতে বিরক্তি নিয়ে বলে, এই সামান্য একটা রিংয়ের জন্য আজ নিজেও মরতে, আমাকেও মারতে। হৃদের কথায় মুহূর্তেই তেতে ওঠে মায়া। একদলা গাঢ় অভিমানে শরীর ছুঁয়ে যায় দৃঢ়ভাবে। মায়া ভালোবাসার উপহারটাকে সামান্য বলে মনে হলো তার মিস্টার ভিলেনের। মায়া যে ভালোবেসে দিতে চাইছে সেটা দেখলো না। মায়ের ভালোবাসাটা কি চোখে পড়ে না এই লোকের? হ্যাঁ, রাগে নাক মুখ কুঁচকে আসে মায়ের।
যে লোক তার ভালোবাসা বুঝে না তার আবার কিসের উপহার দিবে মায়া? মায়া গাল থেকে হাত সরিয়ে দুম করে হৃদের হাত থেকে রিংটা কেড়ে নিতে নিতে রাগী গলায় বলে, দিন, আমার রিং দিন। এই রিংটা আমি কালই আমার কলেজের হ্যান্ডসাম টিচারকে দিয়ে দিব। তারপরেও আর আপনাকে দিব না দিন। মায়ের কথা যেন বজ্রপাত হলো হৃদের মাথায়। অবিশ্বাস্য ক্ষীণ স্বরে চেঁচিয়ে উঠল। কি? মায়া শুনল না হৃদের কোনো কিছু, বরং রাগে দুঃখে হৃদের পা ছুটালো তৎক্ষণাৎ। নিজেকে মুক্ত করে ধূপধাপ পা ফেলে দরজা অবধি গিয়ে আবারও পেছন ফিরে আগের ন্যায় বলল, আজকের পর থেকে আমার সাথে একদম কথা বলবেন না আপনি। তুই দাঁড়া। মায়া আর দাঁড়ালো না, রাগে দুঃখে গটগট করে চলে গেল খানবাড়ির ভিতর। হৃদের রাগী ফেসটা একবার ঘুরেও দেখল না। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ফিহার জ্ঞান তখনও ফেরেনি, তবে মেহেরবানের ঘুম ভেঙেছিল 10টার দিকে। তখন থেকে ফিহার জন্য অস্থির স্বরূপ কেঁদে চলেছে। মেহেরবান অসুস্থতার কারণে বর্তমানে নিজের কেবিনেই আছে, সাথে রয়েছে নিজের বাবা মা ও স্বামী। আয়ন কিছুক্ষণ পরপর এসে চেক করে যাচ্ছে নিজের মাকে, তবে বেশি সময়টা সে ফিহার কেবিনেই কাটাচ্ছে। ফিহার পাশে থ মেরে বসে আছে আরিক, নড়াচড়া নেই, স্থির নিশ্চুপ। বাকিরা সবাই আশেপাশেই আছে। শফিকুল ইসলাম, রেহানা বেগম ইতিমধ্যে হসপিটালে থেকে শাহিনদের ফ্ল্যাটে গেছে থাকার জন্য। শাহিন এসে নিয়ে গেল নিজের শ্বশুর শাশুড়িকে। কাজের সূত্রে শাহিন ও তার ভাই শুভ ঢাকা নিজস্ব ফ্ল্যাট নিয়ে থাকে। শফিকুল ইসলামের খানবাড়ির সাথে মনোমালিন্যতার জন্য আপাতত শাহিনদের ফ্ল্যাটে উঠেছেন। তবে জুইকে রেখে গেছে আরিফ ও মায়ের কাছে। মায়াও সন্ধ্যায় চলে এসেছিল হসপিটালে ফিহার খবর পেয়ে মালা থেকে। আসিফ মায়াকে হসপিটালে নামিয়ে দিয়ে গেছে। তখন থেকে মায়া একবার ফিহার কাছে বসছে তো অন্যবার খানের কাছে থাকছে। নিজের বাবার বিষণ্ণ চেহারা দেখে শফিকুল ইসলামের কাছেও কতক্ষণ বসেছিল বুকে মাথা রেখে। বর্তমানে মায়া হেনা খানের আঁচল ধরে দাঁড়িয়ে আছে মেহেরবানের ভয়ে। মেহেরবান অত্যন্ত কড়া মনের মানুষ, সেটা মায়া জানে। তাই মায়া পূর্বে থেকে মেহেরবানকে ভয় পায় কিছুটা। মেহেরবানের মনোমালিন্যতার কারণটা যে মায়াকে নিয়ে শুরু হয়েছিল সেটাও মায়া জানে। তাই একবারই মায়া মেহেরবানের সাথে কথা বলতে গেল না। জুইও এতক্ষণ মায়ার পাশেই ছিল। বিকাল থেকে বসে থাকতে থাকতে হাত পা অনেকটা জমে গিয়ে ধরধর ব্যথা অনুভব করলো কোমরে জুই। তাই উঠে গিয়ে হসপিটালের করিডোর ধরে হাঁটতে লাগলো মায়াকে বলে। আপাতত এই হসপিটালের সবকিছুই মুখস্থ জুয়ের। যেহেতু শফিকুল ইসলামকে নিয়ে হসপিটালে 10 দিন রাখতে হয়েছিল, সেই সুবাদে জুয়ের আশেপাশের সবটা মুখস্থ বললেও চলে। জুই করিডোরের এক প্রান্ত ধরে আবছা আলোয় অন্ধকারে দাঁড়ালো। গভীর রাত হওয়ার পরিবেশটা শীতল, চারিপাশে ঠান্ডা হাওয়া বইছে। জুয়ের হঠাৎ ঠান্ডা লেগে উঠল হিম শীতল হাওয়ায়। গায়ে ওড়নাটা টেনে মাথায় কাপড় দিয়ে চাদরের মতো জড়িয়ে নিল শরীরে। শান্ত মনে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো অন্ধকারময় খোলা আকাশে। তারারা আনাগোনা করছে, তবে কম। ভাবনা চিন্তা আপাতত নেই। ক্লান্ত হয়ে পড়ছে সবকিছুর জন্যে। আজকাল জুই যা চিন্তা করে তার উল্টোটাই হচ্ছে। এই তো কাল যখন জুই হসপিটাল থেকে বিদায় নিয়ে বাড়িতে গেল, তখন জুই ভেবেছিল হয়তো জীবনে আর কখনো তার ঢাকা শহরে আসা হবে না। অনাকাঙ্ক্ষিত মানুষটার সাথে জুইয়ের আর দেখাটাও হবে না। কিন্তু জুইয়ের চিন্তাভাবনা পুরোপুরি উল্টে হলো। কাল ব্রাহ্মণবাড়িয়াতে যেতে না যেতেই ভাগ্য জুইকে পুনরায় হাজির করলো সে মানুষটার দুয়ারে, তাও বড় চমকের সাথে। জুই দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে থাকলো এক মনে। কিছু সময় যেতে হঠাৎ জুই নিজের পাশে কারো উপস্থিতি অনুভব করলো। চমকিত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে আয়নের উপস্থিতি টের পেল। জুই খানিকটা চমকালো, তবে তৎক্ষণাৎ প্রশ্ন করলো না কিছুই। ঘাড় ঘুরিয়ে পুনরায় আকাশের দিকে তাকালো শান্ত দৃষ্টি সমেত। কিছুটা সময় নীরব কাটলো দুজনার। একটা সময় নীরবতা ভাঙে জুই শান্ত স্বরে কথায়। আজ ডিউটি নেই আপনার? আয়ন ট্রাউজারের পকেটে 2 হাত গজিয়ে শান্ত সমেত তাকিয়ে থাকলো আকাশের দিকে। জুয়ের কথায় ক্ষীণ স্বরে বলে, ছুটিতে আসি। পুনরায় নীরবতা ছেয়ে গেল দুজনের মধ্যে। কয়েক সেকেন্ডের মধ্যে আয়ন বলে ওঠে, আপনি আগে থেকে জানতেন আপনার ভাইয়ের সাথে ফিয়ার সম্পর্কটা? জুয়ে নীরব সম্মতি দিয়ে বলে, হুম। জুয়ের সম্মতিতে আয়নের গলায় রাগের আভাস ফুটে উঠল তৎক্ষণাৎ। তাহলে আমাকে কেন জানালেন না আপনি? আয়নের রেগে যাচ্ছে বলে জুই ঘুরে দাঁড়ালো আয়নের দিকে। পরিস্থিতি বোঝার চেষ্টা করে বলল, আমি এই বিষয়ে পরশুদিন জানতে পেরেছি মাত্র। কাল হঠাৎ করেই আমাদের চলে যাওয়াতেই আপনাদের সাথে আমার দেখা হয়নি। যেহেতু দুজনেই দেখা নেই, সেখানে আপনাকে কিভাবে বলবো সবটা আপনি বলুন। তাছাড়া প্রথমে আমার মনে হয়েছিল আপনি হয়তো সবটা জানেন। আমরা গরিব বলে হয়তো আপনিও আপনার মার সাথে একমত ছিলেন ফিহাবকে আরিফ ভাইয়ের সাথে বিয়ে দেবেন না বলে। আপনাদের পারিবারিক বিষয়টি যে আপনার কানে যাবে না, সেই ধারণাটা আমার ছিল না। ধারণা থাকলে অবশ্যই আমার যাওয়ার আগে আপনার সাথে এই বিষয়ে কথা বলেছিলাম ডক্টর। জুয়ের কথায় নিজেকে সংযম করলো আয়ন।
এখানে কারো কোনো দোষ আপাতত দেখছে না সে নিজের মায়ের ছাড়া। ইতিমধ্যে আয়ন সবটা শুনে নিয়েছে মেহেরবান থেকে। নিজের মা অসুস্থ বলে সে আপাতত রাগারাগি করছে কারোর সাথে, তবে ফিহা সুস্থভাবে বাড়ি ফিরলে এই বিষয়ে কথা বলবে সে সবার সাথে। আয়নকে এই বিষয়ে আগে জানালে হয়তো বিষয়টা এতদূর অবধি কখনোই গড়াতো না। তার আগে আয়ন সমাধান করত, আরিফকেও মেনে নিয়ে নিজের পরিবারকে বুঝতো। আরিফের সম্পর্কে টুকটাক তথ্য আয়নের কাছে ছিল পূর্ব থেকে। মায়ের পরিবার বলে সে তথ্য রেখেছিল নিজের কাছে। এতে করে আয়ন এতটা শিওর আরিফ ছেলে হিসেবে দারুণ, ফিহাকেও সুখে রাখবে। কিন্তু ফিহার হঠাৎ সুইসাইডের সিদ্ধান্তটাই ভেতর থেকে নাড়িয়ে তোলে আয়নকে। আয়ন গুমোট শ্বাস ফেলে। জুই আয়নের উদ্দেশ্যে পুনরায় বলে ওঠে, একটা কথা বলবো? হুম। আমাদের অর্থ কম হতে পারে, কিন্তু আমরা মানুষ হিসেবেই মন্দ না। ফিহা আপু আমাদের পাশে সুখেই থাকবে, আমরা ভালো রাখবো ওনাকে, বিশ্বাস করতে পারেন। আরিফ ভাইয়া অনেক ভালোবাসে ফিহা আপুকে। আজকে ফিহা আপুর সুসাইডের সংবাদটা ভাইয়ার কানে যেতে যেতেই ভাইয়া অজ্ঞান হয়ে যায়। আমরা সবাই বসার ঘরে ছিলাম বাবাকে নিয়ে। পরে আমরা সবাই মিলে ভাইয়াকে হুঁশে আনতে আনতে ভাইয়া প্রায় পাগল হয়ে ওঠে ফিহা আপুর জন্য। নিজের বাইক ছুটিয়ে পৌঁছালো ঢাকার সবাইকে ফেলি হসপিটালের উদ্দেশ্যে। ভাইয়ার অবস্থা বুঝতে পেরে পিছু পিছু আমরাও চলে আসি এখানে। ভালোবাসার কাছে আরিফ ভাইয়া দুর্বল, মায়াও দুর্বল, অথচ তাদের ভালোবাসা টিকিয়ে রাখতে অনেকে যুদ্ধ করতে হচ্ছে পরিস্থিতির সাথে। মায়া যুদ্ধর ক্ষেত্রটা এখনো শুরু হয়নি, তবে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। সম্পর্কে টানাপোড়েন দুজনের কপালেই চলছে। সেক্ষেত্রে আমার মনে হয় আমি ভাগ্যবতী, না সম্পর্ক না ভালোবাসা। আমার ভাগবতটাও সাদামাটা মানুষ, সম্পর্কে বেড়া চলে কষ্ট পেতে হবে না আমাকে। কিন্তু আমার ভাই কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। তার ভালোবাসার মানুষটা তাকে দিয়ে দিন না ডক্টর সাহেব। জুয়ের কথায় চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায় আয়ন। চোখে মুখে মুহূর্তেই খেলে গেল বিস্মিত বিস্ময়কর সচকিত কণ্ঠে বলল আয়ন, আপনি ইংলিশ জুই? হুম, আমাকে এতদিন বলেননি কেন? বলাটা কি জরুরি ছিল ডক্টর? সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।